ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের একটু কাইন্ডলি, অলরেডি সবাইকে আমি মেসেজ করেছি চ্যাট বক্সে, তোমাদের জাস্ট আইডি দিয়ে জুম টাইটেলটা রিনেম করো, অন্য কিছু দরকার নেই। অন্য কোনো ক্যারেক্টার, কোনো নাম বা কোনো কিছু, এমনকি কোনো ডট ইত্যাদি দরকার নেই। তোমাদের আইডি দিয়ে জাস্ট জুম টাইটেলটা রিনেম করো, আর কিছু লাগবে না। ওকে, সো যাই হোক, আশা করি ভালো আছো। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, সো রমজান মাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আবার লকডাউন রানিং। তো যাই হোক, ওগুলা কোনোটাই আমাদের জন্য সমস্যা না আপাতত ক্লাস করার জন্য, কারণ আমরা তো অনলাইনে ক্লাস করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাস করতে কোনো সমস্যা হওয়ার কথা না। সো যে যেখানেই আছে, যে প্রান্তেই থাকুক না কেন বাংলাদেশের, যে যে যেই জেলাতেই থাকুক না কেন, আশা করি সবাই খুব ভালোভাবে এবং সুস্থভাবে সুন্দরভাবে সবাই আছে এবং সবাই ক্লাস করছে, এবং আশা করি আগামীতেও ক্লাস করবে। তো সবাইকে ধন্যবাদ যারা অলরেডি জয়েন করছে, আশা করি আরো অনেকে জয়েন করবে। সো আমাদের যে গত ক্লাসে যে কন্টিনিউশন ছিল, গত প্রায় 15-20 দিন হয়ে গেছে, লম্বা একটা সময় মাঝখানে ক্লাস নেওয়া হয় নাই। তো লাস্ট ক্লাসে যে কন্টিনিউশনটা ছিল, যেটা তোমরা জানো, যে আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি যে দুইটা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে এদের যে বৈশিষ্ট্য, এবং পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের ইউজুয়াল ফরমেশন, ওই ইউজুয়াল ফরমেশন গুলো আমরা দেখছি। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন টাইপের ইউজুয়াল ফরমেশন, আর এটা হচ্ছে এন টাইপের ইউজুয়াল ফরমেশন, আর এটা হচ্ছে পি টাইপের ইউজুয়াল ফরমেশন। এবং এন টাইপ এবং পি টাইপের মধ্যে ডিফারেন্স আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আমি কি এন টাইপের পি টাইপের ডিফারেন্সটা তোমাদের দেখাইছিলাম, বা বলছি কি আমার আমার যে ডিফারেন্সের চার্টটা দেখায়, ডিফারেন্সের চার্টটা থেকে কি দেখাইছিলাম নাকি জি দেখাই নাই? স্যার। আচ্ছা, আর তোমাদেরকে পার্থক্যগুলো তোমাদের এই গুগল ক্লাসরুমে অলরেডি দেয়া আছে। যে পার্থক্যগুলো ইউজুয়ালি আমাদের লাগবে সেগুলো গুগল ক্লাসরুমে দেয়া আছে, যেটা তোমরা জানো। সো এটা এই অংশগুলো আমরা অলরেডি কভার করছি। সো আমি আর দ্রুততার সাথে, সময় নষ্ট না করে দ্রুততার সাথে আমাদের নেক্সট পয়েন্ট যেটা আছে, নেক্সট আমাদের যে টপিক, সেটাতে চলে যাচ্ছি। সো প্রথমে যেটা দেখছো সেটা হচ্ছে ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো। সো দিস ইজ ভেরি ইজি, এটা জাস্ট ছোট একটা টেক্সট, ছোট একটা টপিক। সো এটা হচ্ছে ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো, অর্থাৎ হোল এবং ইলেকট্রন, অর্থাৎ যখন একটা সিলিকন বেস এর মধ্যে, যেরকম আমরা এখানে একটা সিলিকন বেস আমরা দেখতে পাচ্ছ, এই যে এটা সিলিকন বেস, একটা সিলিকন বেস এর মধ্যে এখানে অ্যান্টিমনি ইম্পিউরিটি আসতে পারে, অথবা একটা সিলিকন বেস এর মধ্যে একটা বোরন ইম্পিউরিটি আসতে পারে। বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট। হ্যাঁ, আর মানে পি টাইপে যেগুলো আমরা ইনক্লুড করবো, আর এন টাইপে যেগুলো ইনক্লুড করবো সেগুলো হচ্ছে পেন্টাভ্যালেন্ট। সেগুলো হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, এই টাইপের যেই যে এই টাইপের যেই তোমার পেন্টাভ্যালেন্ট যে মৌলগুলো আছে, সেই মৌলগুলো আমরা এখানে মেইনলি অ্যাড করি। সো এখানে তোমরা ইউজুয়ালি যেটা দেখতে পাচ্ছ, যে এখানে একটা ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো এর একটা একটা চার্ট দেওয়া আছে। ধরো এটা হচ্ছে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা সিলিকন বেস, যেখানে বোরন ইম্পিউরিটি অ্যাড করা আছে, এবং সিলিকনের সাথে সিলিকনের যে একটা নেগেটিভ, যে নেগেটিভ যে চার্জ, আর বোরনের একটা পজিটিভ, দ্যাট ইজ হোল, সিলিকনের নেগেটিভ যেটা ইলেকট্রন। সো এটার মধ্যে ইলেকট্রন এবং হোলের মধ্যে একটা ফ্লো হইতে পারে, বা এদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হইতে পারে, এবং এই যে এটার কারণে এই হোলটাকে ইলেকট্রন দিয়ে কভার করতে পারে, আবার ইলেকট্রনকে হোল দিয়ে কভার করতে পারে। আবার এই জিনিসটা পসিবল হয় যে যে কোনো একটা কোভালেন্ট বন্ডে, যখন একটা সিস্টেমের মধ্যে, যখন ধরো একটা সিলিকন স্ট্রাকচারের মধ্যে বা সিলিকন একটা বেসের মধ্যে, যখন তুমি একই সাথে বোরন ইম্পিউরিটি রাখবা, অথবা আর্সেনিক ইম্পিউরিটি বা অ্যান্টিমনি ইম্পিউরিটি রাখবা, তখন অ্যান্টিমনি ইম্পিউরিটির মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা বাড়তি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, একটা ফ্রি ইলেকট্রন থাকে মুক্ত অবস্থায়। হ্যাঁ,
তো এই ইলেকট্রনটা যেটা মুক্ত অবস্থায় থাকে সেটা চাইলে কি করতে পারে, সেটা এই হোলকে যেটা ভয়েড আছে সেটাকে গিয়ে ফিল আপ করতে পারে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আবার ইলেকট্রন এবং হোলের মধ্যেও নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, এদের মধ্যে এটাকে বলে ইলেকট্রন ভার্সাস হোল ফ্লো, এবং যেটা জাস্ট খুব ছোট সংক্ষিপ্ত একটা টপিক এখানে দেওয়া আছে, এটা খুবই সামান্য। সো আমরা যে জন্য মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আসলে জানতে হবে যে এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ, এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেজরিটি মেজরিটি অ্যান্ড এই যে মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার। সো দিস ইজ ভেরি ইজি অ্যান্ড দিস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। সো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফিগার থেকে খুব ইজিলি এটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। সেটা হচ্ছে যে বলা হচ্ছে এখানে ইন এন টাইপ ম্যাটেরিয়াল, এবং এই ফিগারে রেফারেন্স দিচ্ছে ইন এন টাইপ ম্যাটেরিয়াল দ্য ইলেকট্রন ইজ কল্ড দ্য মেজরিটি ক্যারিয়ার এন্ড দ্য হোল ইজ দ্য মাইনরিটি ক্যারিয়ার। আর পি টাইপের ক্ষেত্রে হোলটা হচ্ছে মেজরিটি, ইলেকট্রনটা হচ্ছে মাইনরিটি। সো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লাসগুলো অনলি প্লাস, জাস্ট নর্মাল যে প্লাস, সেই প্লাসগুলো হচ্ছে হোল আর মাইনাসগুলো হচ্ছে ইলেকট্রন। আর যে প্লাসগুলো সার্কেল করা সেগুলোকে বলা হয় ডোনার অ্যাটম বা ডোনার আয়ন, যেটা তোমরা জানো এন টাইপের ক্ষেত্রে থাকে ডোনার অ্যাটম আর পি টাইপের ক্ষেত্রে থাকে অ্যাকসেপ্টর অ্যাটম। তো যে প্লাসগুলো সার্কেল দেয়া সেগুলো আবার হোল না, সেগুলো হচ্ছে ডোনার অ্যাটম। আবার পি টাইপের ক্ষেত্রে যে মাইনাসগুলো সার্কেল দেয়া সেগুলো আবার ইলেকট্রন না, সেগুলো হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম বা অ্যাকসেপ্টর আয়ন। আর সবসময় একই রকম একই কথা, পি টাইপ এবং এন টাইপের ক্ষেত্রে জাস্ট সিম্পল প্লাস থাকলে সেটা হবে হোল, আর সিম্পল মাইনাস থাকলে সেটা হবে ইলেকট্রন। যেমন দেখো এখানে ইলেকট্রনের আধিক্য অনেক বেশি অ্যান্টাই ম্যাটেরিয়ালে, সেখানে অ্যান্টাই ম্যাটেরিয়ালে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে এই যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর পি টাইপের ক্ষেত্রে হোলের আধিক্য অনেক বেশি, সেজন্য পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। যেমন ইলেকট্রনের সংখ্যা মানে এখানে দেখাইছে মাত্র দুইটা মানে আসলে তো দুইটা না, মানে এটা মিন করছে যে অনেক বেশি হোলের প্রপোর্শনে অর্থাৎ অনুপাতে, অনেক বেশি হোলের অনুপাতে ইলেকট্রনের সংখ্যা অনেক কম। একইভাবে এন টাইপের ক্ষেত্রে অনেক বেশি ইলেকট্রনের অনুপাতে হোলের সংখ্যা নিতান্তই কম। জাস্ট এই এক্সপ্লেনেশন এবং ছোট করে এই কথাগুলো এখানে মেইনলি বলা আছে। এবং ফিগার তোমরা যদি ভালো করে বুঝতে পারো মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার নিয়ে তোমরা যে কোনো লেখা এবং যে কোনো কথাবার্তা লিখতে পারবা, এবং জাস্ট এখান থেকে এই টেক্সটটা তোমরা পড়বা বুঝবা, এবং যে কথাগুলো আমি বললাম সেগুলো এখানে মেইনলি বলা আছে। এবং হুবহু তোমাদের এই টেক্সটটা লিখতে হবে বলতে হবে এমন কোনো কথা নেই। এটা তোমরা ডিফারেন্ট একটা ওয়েতেও লিখতে পারো, ডিফারেন্ট ফরম্যাটে বা ডিফারেন্ট কি বলা যায় ডিফারেন্ট তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, যদি তোমরা পুরো বিষয়টা বা পুরো টপিকটা বুঝতে পারো তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা লিখো। বাস জাস্ট তুমি যদি বুঝতে পারো দ্যাটস মোর দ্যান এনাফ। যেমন এই সেম জিনিসটাই, যেমন তোমাদেরকে আরেকটা বই আমি শেয়ার করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আরেকটা বই তোমাদেরকে আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স বি কে মেহতা। তো এখানে দেখো লুক, এই যে এখানে দেখো এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, এই যে এন টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল একটা ফ্রি ইলেকট্রন, এখানে আর্সেনিক অ্যাপ্লাই করা হয়েছে আর কি। এখানে জার্মেনিয়াম বেসের মধ্যে আর্সেনিক অ্যাপ্লাই করা হয়েছে। আর অন্য বয়েল স্টেটের বইটাতে আমাদের সিলিকন বেসের মধ্যে অ্যান্টিমনি এসবি অ্যান্টিমনি অ্যাপ্লাই করা হয়েছে। আর এখানে দেখো এরপরে পি টাইপ সেমিকন্ডাক্টরে দেখো, পি টাইপের ক্ষেত্রে এখানেও জার্মেনিয়াম বেসের মধ্যে গ্যালিয়াম ইম্পিউরিটি সেট করা হয়েছে। আর যেখানে একটা ভয়েড, যে হোল, একটা ভয়েড একটা ভয়েড একটা সিচুয়েশন এখানে কন্ডিশন এখানে ক্রিয়েট হবে, যেটাকে আমরা হোল বলছি। আর এটাও সেম জার্মেনিয়াম বেসের মধ্যে গ্যালিয়াম ইনসার্ট করা হয়েছে। আর আমরা বয়েল স্টেজে দেখছি সিলিকন বেসের মধ্যে বোরন ইম্পিউরিটি সেট করা হয়েছে। সো এখানে দেখো সেম যে কথাটা যেটা বলছিলাম একটু আগে, যেমন যে এন টাইপে কোন চার্জটা থাকবে, পি টাইপে কোন চার্জটা, চার্জ এন টাইপ এন্ড পি টাইপ, মেজরিটি এন্ড মাইনরিটি ক্যারিয়ার্স, এই কথাটা এখানেও আছে। মেজরিটি এন্ড মাইনরিটি ক্যারিয়ার্স দেখো সেম ফিগারটা এখানে দেওয়া আছে, মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার সেম ফিগারটা এখানে দেওয়া আছে। তো এই যে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার এই যে কথাবার্তাগুলো তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো, এখান থেকেও পড়তে পারো। সো তোমরা এখান থেকেও লিখতে পারো। সো আমি এই কথাটা এই জন্য আমি এটা তোমাদেরকে মেইনলি বলছি, সেটা হচ্ছে যে এটা বলার অর্থ হচ্ছে যে তুমি মেইনলি বোঝাটা ইম্পর্টেন্ট। আমি আবার বয়েল স্টেটে চলে আসছি। তো তুমি মেইনলি টেক্সটটা বোঝাটা ইম্পর্টেন্ট। আর বাকি জিনিসটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যে কোর্সটা বা আমাদের এই যে ইউজুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে তোমার অবশ্যই ফিগারটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এবং ফিগারটা বিশাল একটা প্রভাব ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, বিশাল একটা ইম্পর্টেন্স মেনটেন করে, এবং ফিগারের উপর ভিত্তি করে অনেক কিছু বোঝা যায়,
আবার অনেক কিছু নাও বোঝা যায়। তুমি ফিগারটা বুঝতে পারলে দেখবে যে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, আর ফিগারটা না বুঝলে দেখবে অনেক কিছু তোমার জন্য মানে তোমার আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা আসতেছে না, অনেক কিছু আউট অফ রিয়েলাইজেশন থাকছে। সো এটা আমরা দেখলাম। তো এরপরে আমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। সো সেমিকন্ডাক্টর ডায়োড মানে আমরা সোজা কথা যাকে বলি পিএন জাংশন ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড মানে হচ্ছে সোজা কথা আমরা যাকে বলি পিএন জাংশন ডায়োড। এবং পিএন জাংশন ডায়োডের প্রথমে আমরা যেটা দেখবো, পিএন জাংশন ডায়োডের আমরা এখানে মেইনলি এই পার্টটাকে আমরা দুইটা ওয়েতে ভাগ করবো, দুইটা এই টপিকটাকে দুইটা পার্টে ভাগ করবো। একটা হচ্ছে কিভাবে আমরা এটা পিএন জাংশন ডায়োড ফরমেশন হবে, আর হচ্ছে পিএন জাংশন ডায়োডটা ফরমেশনের পরে কিভাবে এটাতে আমরা এটার যে ভোল্টেজ, এটার যে দুইটা টার্মিনাল আছে, এটা যে এন টাইপ এবং পি টাইপের ক্ষেত্রে এখানে কিভাবে আমাদের ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করব, এবং সেটার কারণে সেটার জন্য আমাদের তিনটা ওয়েতে বা তিনটা পসিবিলিটি এখানে ক্রিয়েট হতে পারে। সে তিনটা পসিবিলিটি এখানে ক্রিয়েট হতে পারে। এবং প্রথমে যেটা বলছে এটা কিভাবে একটা এন টাইপ পিএন জাংশন ডায়োড কিভাবে ফরমেশন হবে, আর এরপরে যেটা বলা হচ্ছে যে এখানে আমরা এই যে ডায়োডটা পিএন জাংশন ডায়োডটা এটা হচ্ছে টু টার্মিনাল ডিভাইস, যেটা বলছেন যে দুটো টার্মিনাল থাকবে, স্বাভাবিক দুটো টার্মিনাল অবশ্যই এখানে একটা ভোল্টেজ অবশ্যই থাকবে, দুটো টার্মিনাল যেহেতু এখানে অবশ্যই একটা ভোল্টেজ থাকবে। তোমরা জানো যে ভোল্টেজ যখনই কোনো দুটো পয়েন্ট থাকবে, দুটো টার্মিনাল থাকে, সেখানে ওই দুটো টার্মিনাল ও দুটো পয়েন্টের ভেতরে যে পটেনশিয়াল ডিফারেন্সটা সেটাই মেইনলি ভোল্টেজ। এবং সেটা অবশ্যই সেই ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে তিনটা পসিবিলিটি ক্রিয়েট হতে পারে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে যখন ভোল্টেজটা জিরো থাকবে, মানে ডায়োড ভোল্টেজ আসবে ভিডি, যেটা তোমরা জানো, যেটা তোমাদের আর্লিয়ার আমি বলেছিলাম। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যেমন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আইডি মানে ডায়োডের কারেন্ট, আইডিয়াল ডায়োডের কারেন্ট আইডি। একইভাবে আইডিয়াল ডায়োডের ভোল্টেজ সেটা হচ্ছে ভিডি। একইভাবে এখানে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ভিডি, ডি এখানে হচ্ছে ডায়োড, ভিডি ভোল্টেজ। তাহলে এটা হইতে পারে যখন ভোল্টেজ মান জিরো তখন অর্থাৎ নো বায়াস, যখন ভোল্টেজ মান গ্রেটার দেন 0 ভোল্ট সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর যখন ভোল্টেজ মান লেস দেন 0 ভোল্ট সেটা হচ্ছে রিভার্স বায়াস। তো এই তিনটা কন্ডিশন, তিনটা পসিবিলিটি আমরা দেখবো। আর এখানে মেইনলি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা পিএন জাংশন ডায়োডের যে ফরমেশন, সেটা হচ্ছে এই যে একটা পিএন জাংশন ডায়োডের ফরমেশন তোমরা দেখতে পাচ্ছ, একটা পিএন জাংশন ডায়োড, এবং এখানে পিএন জাংশন ডায়োডের ফরমেশন এবং প্রথম যে পসিবিলিটি অর্থাৎ নো অ্যাপ্লাইড বায়াস যেটা, সেটা মেইনলি এখানে শো করছে। এবং বলা হচ্ছে দেখো আমরা অলরেডি এন টাইপ পি টাইপ ম্যাটেরিয়াল আমরা ইন্ট্রোডিউসড, আমরা এটা নিয়ে পড়াশোনা করছি। The semiconductor diode is formed by simply bringing these materials মানে n type এবং p type এই ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে together as shown in figure 1.14, অর্থাৎ এই যে ফিগার 1.14 এ এই ধরনের একটা একটা ডায়োড এখানে তৈরি করা হয়েছে। এটা আমরা আরো ইলাবোরেটলি একটু পরে দেখব। As shown in figure 1.14 using techniques to be described in chapter 20, আবার এই টেকনিকটা নিয়ে ইলাবোরেটলি চ্যাপ্টার 20 তে আলোচনা করা হয়েছে, যদিও সেটা পরের ইস্যু। At the instant that the two materials are joined, the electrons and holes in the region of the junction will combine. অর্থাৎ যখনই at the instant যখনই এই দুইটা ম্যাটেরিয়াল একজনের সাথে জয়েন করবে, তখন ইলেকট্রন এবং হোলের মধ্যে একটা ফ্লো ক্রিয়েট হবে এবং তারা একজনের সাথে কম্বাইন করবে, resulting in a lag of carriers in the region near the জাংশন। অর্থাৎ আলটিমেটলি এখানে একটা লেক অফ ক্যারিয়ার্স একটা ক্রিয়েট হবে যখনই এরা নিজেদের মধ্যে কম্বাইন করবে একজন আরেকজনের সাথে, তখন এ লেক অফ ক্যারিয়ার্স ইন দ্য রিজিয়ন নিয়ার দ্য জাংশন, অর্থাৎ যেখানে তারা জয়েন করবে সেই জায়গাটাতে লেক অফ ক্যারিয়ার্স হবে, যেটা আমরা পরে দেখবো। This region of uncovered positive and negative ions is called the depletion region due to the depletion of carriers in this region. অর্থাৎ এই যে যে অংশটার কথা বলা হচ্ছে যেখানে লেক অফ ক্যারিয়ার্স হবে সেটাকে বলা হচ্ছে মেইনলি ডিপ্লেশন রিজিয়ন। এবং এই যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই পজিটিভ এবং নেগেটিভ আয়নটা যেমন এই অংশটা আনকাভার্ড, যেমন এটাকে কভার করা হয়েছে একটা একটা ডিফারেন্ট কালার দিয়ে, এটাকে কভার করা হয়েছে একটা ডিফারেন্ট কালার দিয়ে, এই অংশটা আনকাভার্ড। তো এইটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, যেখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ কোনো ইলেকট্রন বা হোল নাই। দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা একটু খেয়াল করো যে কথাটা এখানে বলছে যে রেজাল্টিং ইন আ লেক অফ ক্যারিয়ার্স ইন দ্য রিজিয়ন নিয়ার দ্য জাংশন, অর্থাৎ যেখানে জাংশন মানে কি যেখানে মিলিত হয়, যেখানে এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল মিলিত হচ্ছে, অর্থাৎ এই যে অংশটা যেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, এটা হচ্ছে আসলে জাংশন। এবং সেখানে কোনো এন টাইপের মেজরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন এবং পি টাইপের মেজরিটি ক্যারিয়ার মানে হোল এখানে নাই। এখানে আছে শুধুমাত্র অ্যাকসেপ্টর আয়ন এবং ডোনর আয়ন। এটা এই অংশটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। অর্থাৎ এটা কখন ক্রিয়েট হবে? এটা ক্রিয়েট হবে তখনই যখন এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল একজনের সাথে কম্বাইন করবে, জয়েন করবে একটা জাংশনের মাধ্যমে, সেটাকে বলা হবে পিএন জাংশন। এটাকে বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড। অনেক সময় আমরা সংখ্যা পিএন ডায়োড বলি,
বা জাংশন ডায়োড বলি বা পিএন জাংশন ডায়োড পুরোটাই বলি। সো এটাই হচ্ছে পিএন জাংশন ডায়োড, যেটার নাম হয়তো তোমরা আগে পড়ে আসছো। সো ইন দ্যাট সেন্স আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি আমি খুব মানে ইলাবোরেট এখান থেকে যে টেক্সট, এখানে অনেকগুলো কথাবার্তা আছে, দ্যাট মাইট বি বোরিং। সো আমি ওদিকে যাব না, আমি জাস্ট খুব সংক্ষেপে তোমাদেরকে টেক্সট গুলা কোন অংশটা পড়বা বা সংক্ষেপে আমি টেক্সটটা তোমাদেরকে বলবো, আর তোমাদেরকে আমি ফিগারটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করবো, এবং এখান থেকে তোমাদের এই অংশ থেকে তোমরা কোন অংশগুলা টেক্সট, তো কোন অংশগুলো তোমরা লিখবা বা পড়বা, বা তোমরা কিভাবে তোমরা এই জিনিসটা বুঝবা, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করবো। সো প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছি, একটা পি টাইপের সাথে এবং একটা এন টাইপের সাথে একটা জাংশন এখানে ক্রিয়েট হয়েছে, এবং এই টার্মিনালের মধ্যে এই যে দুটো টার্মিনালের মধ্যে আমি যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যে ভোল্টেজের মান হচ্ছে 0 ভোল্ট, অর্থাৎ নো অ্যাপ্লাইড বায়াস। এটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, যেখানে ভিডি এর মান হচ্ছে 0 ভোল্ট। তো আলটিমেটলি যেটা হবে, যদি নো অ্যাপ্লাইড বায়াস হয়, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাওয়া শুরু হবে। তাহলে এখান থেকে পজিটিভ নেগেটিভ কারেন্ট যাবে, মানে হচ্ছে কারেন্ট আসলে, যেহেতু ভোল্টেজের মানে 0 ভোল্ট, তার মানে কারেন্ট হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার মানে কোনো কারেন্ট পাস হবে না, অর্থাৎ এখানে কারেন্ট যাওয়া যাওয়া মানে থিওরিটিক্যালি বলা হচ্ছে কারেন্ট যাবে হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার, মানে 0 অ্যাম্পিয়ার যাওয়া মানে তো আসলে আলটিমেটলি নাথিং, নো কারেন্ট উইল ফ্লো দ্য জাংশন অফ পিএন ডায়োড। তো এরপরে আমরা যে জিনিসটা মেইনলি আমরা এখান থেকে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এখানে যে কথা মেইনলি বলা হচ্ছে যে under no applied bias conditions, any majority carriers in the n-type material that find themselves within the depletion region will pass directly into the p-type material. The closer the minority carrier is to the junction, the greater the attraction for the layer of negative ions and less the opposition of the positive ions in the depletion region of the n-type material. অর্থাৎ এখানে যে কথাটা বলছে, এবং লম্বা লাইন, লম্বা টেক্সট, লম্বা সেন্টেন্স। সো এখানে যে মেইনলি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে যখনই আমরা নো অ্যাপ্লাইড বায়াসের মধ্যে রেখে দিব, তো স্বাভাবিকভাবে নো অ্যাপ্লাইড বায়াস রেখে দেওয়া মানে এন্টায়ার ম্যাটেরিয়ালের যে ক্যারিয়ার গুলো, বিশেষ করে ম্যাজরিটি ক্যারিয়ার এন টাইপের মধ্যে থেকে যাবে, এবং পি টাইপের যে ম্যাজরিটি ক্যারিয়ার সেগুলো পি টাইপের মধ্যে থেকে যাবে, এবং এদের মধ্যে কোনো রকম কোনো ফ্লো ক্রিয়েট হবে না। কিন্তু কিছু মাইনরিটি ক্যারিয়ার এদিক ওদিক মুভ করতে পারে, কিন্তু মেইনলি আমাদের যেটা ইন্টেনশন এবং আমাদের যেটা মেইন যে উদ্দেশ্য অবজেক্টিভ থাকবে, সেটা হচ্ছে ম্যাজরিটি ক্যারিয়ারের ফ্লো হওয়া মানে হচ্ছে একটা বিশাল একটা ইস্যু। সো এই জিনিসটাই মেইনলি এখানে বলছে, এখানে কিছু মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হতে পারে, বাট মেজরিটি ক্যারিয়ারের ইউজুয়াল যে ফ্লো, সেটা তোমার নর্মালি সেটা পাস হবে না, বা সেটা যে জায়গায় আছে সেখানে মেইনলি থেকে যাবে। সো এই জিনিসটাই এখানে বলছে, এবং পরের যে অংশটা সেটা বলা হচ্ছে যে the majority carriers, that is electrons of the n-type material, must overcome the attractive forces of the layer of positive ions in the n-type material and the shield of negative ions in the p-type material to migrate into the area beyond the depletion region of the p-type material. অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার, n-type এর মেজরিটি ক্যারিয়ারকে, কথাগুলো একটু ছোট, লিটল টাফ মনে হতে পারে, বাট জাস্ট জিনিসটা আমরা যদি বুঝতে পারি, এই যে কনটেক্সটের যে অংশটা, সেটা যেন বুঝতে পারি, তো আমার জন্য কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হবে। সো এখানে দেখো, এন টাইপের যে মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন, এন টাইপ মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন স্বাভাবিকভাবে চেষ্টা করবে পজিটিভ টার্মিনালের অ্যাট্রাকশনের দিকে যাওয়ার জন্য। এই যেখানে যেহেতু পি টাইপটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এন টাইপটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, যেটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ইলেকট্রনের উদ্দেশ্য হবে কি? ইলেকট্রন যেটা বলছে যে the majority carriers of the n-type material must overcome the attractive force of the layer of positive ions in the n-type material and the shield of the negative ions in the p-type material to migrate into the area beyond the depletion region of the p-type material. অর্থাৎ ওর যে কাজটা, ওর তো যেহেতু ইলেকট্রন মানে নেগেটিভ, তাহলে ও পি টাইপের যে পজিটিভ টার্মিনালের অ্যাট্রাকশন, বা পি টাইপের যে পজিটিভ টার্মিনাল সেটার দিকে অ্যাট্রাক্টেড হবে, আবার পি টাইপের যে হোল মানে পজিটিভ আয়ন, সেগুলো এন টাইপের নেগেটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্টেড হবে। সো এই বিষয়টা কখন হবে? যখন এদের মধ্যে একটা বায়াস ক্রিয়েট হবে। কিন্তু নো অ্যাপ্লাইড বায়াস তো আসলে এটা পসিবল হচ্ছে না। স্বাভাবিকভাবে এন টাইপের যে মেজরিটি ক্যারিয়ার, যে কথাটা পরে বলছে, however the number of majority carriers is so large in the n-type material that there will invariably be a small number of majority carriers with sufficient kinetic energy to pass through the depletion region into the p-type material. নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো, কারণ ওর থেকে তো অতটুকু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থাকবে না। কিভাবে থাকবে? কারণ এখানে তো কোনো অ্যাপ্লাইড বায়াসই নাই।
যদি কোনো এখানে অ্যাপ্লাইড বায়াস থাকতো তাহলে এন টাইপের ইলেকট্রন গুলা পি টাইপের দিকে দৌড় মারতো। কেন? কারণ পি টাইপটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। এই পজিটিভ টার্মিনালের আকর্ষণে এন টাইপের ইলেকট্রন গুলা পি টাইপের দিকে ফ্লো করতো, দৌড় দিত। আবার পি টাইপের হোল গুলা এন টাইপ যেহেতু নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, পি টাইপের হোল গুলা এন টাইপের দিকে দৌড় দিত, যে ডিপ্লেশন রিজিয়নটাকে ভেদ করে, ডিপ্লেশন রিজিয়নটাকে ছেদ করে। হ্যাঁ, ডিপ্লেশন রিজিয়ন তখন আর মানতো না। এখন ডিপ্লেশন রিজিয়নকে ভেদ করে বা ডিপ্লেশন রিজিয়নকে পরাস্ত করে, ওভারকাম করে এন টাইপের ইলেকট্রন গুলা পি টাইপে যাওয়া পসিবল হচ্ছে না, পি টাইপের হোল গুলা এন টাইপে আসা পসিবল হচ্ছে না, কারণ এদের মধ্যে কোনো বায়াসই নাই। ফলে এদের মধ্যে যখন কোনো অ্যাপ্লাইড বায়াস নাই, ফলে এদের মধ্যে কোনো গতিশক্তিও নাই। এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? জি স্যার। এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যখনই আমরা এখানে কোনো বায়াস অ্যাপ্লাই করব, যেটা একটু পরে আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখব। ওকে, কিন্তু এটা আবার এই যে এটা মেজরিটি ক্যারিয়ারের জন্য প্রযোজ্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য না। যেমন এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার কি, এই যে হোল দেখছো দুইটা প্লাস দেখাচ্ছে এখানে, এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার গুলো আবার এই যে এন টাইপের যেহেতু নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, তো এন টাইপটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড হওয়ার কারণে এন টাইপের এই মাইনরিটি ক্যারিয়ার গুলো এদিকে ফ্লো করা শুরু করবে, ডান দিকে। আবার দেখো পি টাইপের ইলেকট্রন গুলা, মানে পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, পি টাইপের ইলেকট্রন গুলা পি টাইপ যেহেতু পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, পি টাইপের ইলেকট্রন গুলো পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে এদিকে ফ্লো করবে। পি টাইপের নেগেটিভ টার্মিনাল মানে ইলেকট্রন গুলা পি টাইপের পজিটিভ টার্মিনালের দিকে ফ্লো করবে, আর এন টাইপের যে পজিটিভ যে আয়ন গুলো অর্থাৎ হোল, এন টাইপের মাইনরিটি ক্যারিয়ার হোল এন টাইপের নেগেটিভ টার্মিনালের দিকে ফ্লো করবে। কিন্তু সেই ফ্লোটা খুবই সামান্য, কারণ এন টাইপের তো মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্লো, তো মাইনরিটির ফ্লোটা মাইনরি হবে। একেবারে পি টাইপের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, স্বাভাবিকভাবে এই ইলেকট্রনের ফ্লো যদি এই পাশে হয় পি টাইপের এই পজিটিভ টার্মিনালের দিকে, তো সেটা যেহেতু মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তাহলে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো তো মাইনরি হবে, তো সেটা খুব বেশি চোখে পড়বেও না। কিন্তু মূল যে ব্যাপারটা, যেটা একটু আগে তোমাদের বললাম, আমাদের যে মূল অবজেক্টিভ মেজরিটি ক্যারিয়ার নিয়ে, এখানে আসলে মেজরিটি ক্যারিয়ারের কোনো ফ্লো হবে না, নো অ্যাপ্লাইড বায়াস থাকার কারণে। সো এই জিনিসটাই মেইনলি এই 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 কথাটা মেইনলি এখানে বলছে। এবং আমরা অবশ্যই ব্লু যে লেখাগুলো থাকবে, সেই লেখাগুলো আমরা ব্লু লেখাগুলো আমরা বাদ দিব না। তো এবং লাস্টে যে ব্লু লেখাটা বলছে, therefore in the absence, এই যে therefore এই কথাটা বলবো, therefore in the absence of an applied bias voltage, মানে নো অ্যাপ্লাইড বায়াস থাকার কারণে, the net flow of charge in any one direction for a semiconductor diode is 0। অর্থাৎ কোনো অ্যাপ্লাইড বায়াস স্বাভাবিকভাবে না থাকার কারণে নেট ফ্লো অফ চার্জ অর্থাৎ কোনো ফ্লো হবে না, সেমিকন্ডাক্টর ডায়োডের মধ্যে দিয়ে কোনো ফ্লো হবে না, অর্থাৎ 0 হবে। এরপরে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সো এটা আমরা রিভার্স বায়াসটা একটু পরে দেখবো, আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে চলে আসি। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হবে সেটা হচ্ছে ভিডি, অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা ডায়োড ভোল্টেজ সেটা হচ্ছে ভিডি গ্রেটার দেন 0 ভোল্ট। সেটা ওই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা এই সেম পিএন জাংশন ডায়োড আমরা এখানে দেখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে সেম পিএন জাংশন ডায়োডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এখানে লেখাগুলো তোমরা তোমার চাইলে ফিগারটা নতুন করে ড্র করতে পারো, আমি লেখাগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে যে লেখাটা মেইনলি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, এখানে যে লেখাটা দেখাচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে আইএস, মানে স্যাচুরেশন কারেন্ট। এটা হচ্ছে আইএস, এটা মেইনলি এটা মনে হয় রিভার্স বায়াস একটু ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ, এই যে আইএস আর আই মেজরিটি। তো আমি এই জাস্ট এই ফিগার গুলো একটু তোমাদেরকে ইন্ডিকেট করি। এখানে তো এগুলো বোঝা যাচ্ছে, পি টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আইডি ডায়োড কারেন্টের, ভিডি ডায়োড ভোল্টেজ, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। আর এটা এদিকে হচ্ছে আই মেজরিটি, আর এদিকে হচ্ছে এই দিকের যে ইন্টারেকশনটা, এই দিকে যে ডাইরেকশন সেটা হচ্ছে আইএস। আর আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে আই মেজরিটি মাইনাস আইএস, অর্থাৎ আই মেজরিটি থেকে আইএস বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইডি বা ডায়োড কারেন্ট। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা মেইনলি হয়, আমরা ফিগার এবং এই লেখাটা আমরা একসাথে পড়বো। ফরওয়ার্ড বায়াস অর অন কন্ডিশন, ফরওয়ার্ড বায়াসের আরেকটা নাম হচ্ছে অন কন্ডিশন, আর রিভার্স বায়াস হচ্ছে অফ কন্ডিশন, যেটা একটু পরে স্বাভাবিকভাবে তোমরা এটা বুঝতে পারতেছো। A forward bias or on condition is established by applying the positive potential to the p-type material and the negative potential to the n-type material as shown in figure 1.1। মানে এই ফিগারটাতে যেটা দেখানো আছে, পোটেনশিয়াল মানে বোঝানো পজিটিভ পোটেনশিয়াল, পজিটিভ টার্মিনালটা, অর্থাৎ যে ভোল্টেজটা তুমি এখানে অ্যাপ্লাই করছো সেই ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা পি টাইপের সাথে, এখানে ভোল্টেজ সোর্স আর কি, সরি আমি এভাবে কথাটা বলি, ভোল্টেজ সোর্স
সেই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা এন টাইপের সাথে পি টাইপের সাথে কানেক্টেড, আর ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালটা এন টাইপের সাথে কানেক্টেড, যেটা একটু আগে তোমরা দেখছো নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে সেম ব্যাপারটা ছিল। ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালটা পি টাইপের সাথে কানেক্টেড ছিল, নেগেটিভটা এন টাইপের সাথে কানেক্টেড ছিল, কিন্তু একটু আগে যেটা দেখছো নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে সেখানে কোনো বায়াসিং ছিল না, অর্থাৎ ভিডির মান 0 ভোল্ট ছিল। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এখানে একটা অ্যাপ্লাইড বায়াস হবে, এবং সেই বায়াসটা হবে ভিডি, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডি গ্রেটার দেন 0 ভোল্ট। এবং এটা থাকার কারণে যেটা হবে, a semiconductor diode is forward biased when the association p type and positive and n type and negative has been established, অর্থাৎ এই কথার সোজা কথায় p type টা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড আর n type টা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড অবস্থায় এস্টাবলিশ যখন হবে, একটা p type ম্যাটেরিয়াল বা একটা সেমিকন্ডাক্টর ডায়োডকে আমরা ফরওয়ার্ড একটা পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াস বলতে পারবো। সো ওই কথাটাই মেইনলি এখানে বলছে। এরপরে আমরা আমাদের মূল টেক্সট এবং মূল যে আমাদের যে কথাবার্তা, সেখানে আমরা মূল কথাবার্তায় চলে আসি। সেই কথাবার্তা আমরা যাওয়ার আগে এখানে যেটা মেইনলি আমরা যেটা বোঝার চেষ্টা করব, সেখানে আসলে যে হ্যাপেনিংস বা যে ঘটনাটা ঘটছে সেটা কি হচ্ছে। তাহলে দেখো এখানে আগের মতোই কিন্তু ফরমেশনটা আগের মতোই নো অ্যাপ্লাইড বায়াসের মতো, যেটা একটু আগে তোমাদের বললাম। পজিটিভ টার্মিনাল পি টাইপের সাথে নেগেটিভ টার্মিনাল এন টাইপের সাথে কানেক্টেড, আর এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ডায়োড কারেন্ট ফ্লো করছে, এই যে ডায়োড কারেন্ট ফ্লো করছে। এবং এই ডায়োড কারেন্টটার মানটা হবে আই মেজরিটি থেকে আই এস টা আমি যদি বাদ দিই সেক্ষেত্রে। আর আই মেজরিটি কিভাবে আসবে সেটা আমরা একটু এখন দেখি। তাহলে দেখো পজিটিভ টার্মিনালের সাথে, পজিটিভ টার্মিনাল যেহেতু পি টাইপের সাথে কানেক্টেড আর নেগেটিভ যেহেতু এন টাইপের সাথে কানেক্টেড, কি হবে তাহলে এন টাইপের যে ইলেকট্রন গুলা সেগুলোর একটা বিশাল ফ্লো কোন দিকে হবে, পি টাইপের পজিটিভ টার্মিনালের দিকে হবে। আর পি টাইপের যে হোল গুলা অর্থাৎ পি টাইপের যে হোল গুলা অর্থাৎ পজিটিভ টার্মিনাল, পজিটিভ যে আয়ন গুলা, সেই পজিটিভ আয়ন গুলা এন টাইপের নেগেটিভ টার্মিনালের আকর্ষণে এন টাইপের দিকে এন টাইপের নেগেটিভ টার্মিনালের দিকে আকর্ষিত হয়ে এন টাইপের দিকে প্রবাহিত হতে থাকবে, বিশাল একটা ফ্লো হইতে থাকবে এন টাইপের দিকে। ফলে দেখা যাবে পি টাইপ এবং এন টাইপের মধ্যে ইলেকট্রন এবং হোলের বিশাল একটা ফ্লো ক্রিয়েট হবে, যাকে বলা হবে যাকে অ্যাপারেন্টলি মনে হবে যে একটা ফ্লাড ক্রিয়েট হচ্ছে, মেজরিটি ক্যারিয়ারের একটা ফ্লাড ক্রিয়েট হচ্ছে, সেটা এখানে মেইনলি বোঝা যাবে পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। ফলে যে এই জিনিসটা হবে, একটু আগে যেটা আমরা নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে দেখছিলাম যে ডিপ্লেশন রিজিয়নটার একটা উইডথ ছিল, এখন এখানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লেশন রিজিয়নটা অনেক ন্যারো হয়ে গেছে, থিন হয়ে গেছে, অর্থাৎ ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কমে গেছে। কমে যাওয়ার কারণটা কি? কারণ এই ডিপ্লেশন রিজিয়নটা গ্রো করার বা ডিপ্লেশন রিজিয়নটা উইডথটা বেড়ে যাওয়ার বা ডিপ্লেশন রিজিয়নটা ওয়াইড হওয়ার সুযোগটাই নাই, কারণ এদের মধ্যে এত বেশি ফ্লো হচ্ছে, মানে ফ্লাড অফ ফ্লো, মানে ফ্লো যে একটা তোমার একটা যে ফ্লো হচ্ছে, এটা একটা ফ্লাডের মতো, মানে বন্যার মতো। মেজরিটি এরিয়ার মানে ইলেকট্রন গুলা পি টাইপের দিকে যাওয়া শুরু করছে, হোল গুলা এন টাইপের দিকে যাওয়া শুরু করছে, ফলে মাঝখানে কোনো ডিপ্লেশন রিজিয়নই আর তৈরি হওয়ার সুযোগ হয় না। এবং এই ক্ষেত্রে এই যে এখানে যেটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তো আলটিমেটলি এখানের মধ্যে এখানে মেজরিটি ক্যারিয়ার একটা বিশাল একটা ফ্লো হবে, এবং সেই মেজরিটি ক্যারিয়ারের ফ্লো এর মাধ্যমে আমরা এখান থেকে এটাকে বলতে পারি যে এটা এখানে একটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন এখানে তৈরি হবে। এবং এখানে তোমাদেরকে আমি একটা কথা এখানে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে নরমালি আমাদের নদীগুলোর কথা তুমি চিন্তা করো, যেটা ফ্লাডের কথা আসছে, যে আমরা এভাবে চিন্তা করতে পারি। নর্মালি আমাদের যে সামার সিজনে, গ্রীষ্মকালে আমাদের যেই নদীগুলা থাকে, সেই নদীগুলা নর্মালি দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে নদীগুলো শুকিয়ে যায়। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, এখন এই যে গ্রীষ্মকালে উত্তরবঙ্গের দিকে রাজশাহী, নাটোর, যশোর ওইসব এলাকায় তোমরা জানো যে অনেক বেশি তীব্র দাবদাহ হচ্ছে, তাপপ্রবাহ মানে তাপমাত্রা অনেক বেশি। ফলে ওখানে দেখা গেছে যে তোমাদের ওখানে অনেক ওইসব জায়গায় অনেক বেশি, তোমরা অনেকেই জানো, তোমাদের হয়তো অনেকেরই জেলা, অনেকেরই তোমাদের বাসা বা বাড়ি ওখানে আছে, বিভিন্ন জেলায় আছে। তো ওইসব জায়গায়ও তোমাদের বাড়ি আছে, তোমরা এই বিষয়টা স্বাভাবিক আমার থেকে ভালো জানবা, বা অন্য অনেকের থেকে তোমরা ভালো জানবে, যে দেখা যাচ্ছে যে তোমাদের ওইসব জায়গাগুলোতে মাঠ শুকিয়ে যাচ্ছে, নদীর পানি শুকিয়ে যাচ্ছে, খাল বিল শুকিয়ে যাচ্ছে, ঠিক না? আবার এই সেম সিচুয়েশনটা ওভারকাম হয়ে যাবে যখন বর্ষাকাল চলে আসবে, রেইনি সিজন চলে আসবে, তখন দেখা যাবে যে চারিদিকে পানি থই থই করছে, খাল বিল গুলাতে মানে পানি টইটুম্বুর হয়ে যাচ্ছে, বা অনেক সময় ওভারফ্লো করছে, বন্যা হচ্ছে। সো এই কথাটা আমি মেইনলি তোমাদেরকে বলার অর্থ হচ্ছে, আমাদের যে নদীর মাঝখানে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে নদীর মাঝখানে চর জমে যাচ্ছে। সো নদীর মাঝখানে চর জমে যাচ্ছে কেন, বা নদীর মাঝখানে চর জমে যায় কখন?
যখন নদীর যে ইউজুয়াল ফ্লোটা, সেই ইউজুয়াল ফ্লোটা থাকে না, ঠিক না? তখন নদীর মাঝখানে অনেক অনেক চর জমে যাওয়ার সুযোগটা হবে, তাই তো? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি যখনই স্যার। নদীর যে ইউজুয়াল ফ্লো, নর্মাল যে ফ্লো অফ ওয়াটার থাকবে না বা স্রোতটা থাকবে না, তখন ওই নদীর যে ওয়াটার কারেন্ট বা স্রোত ওটা যদি না থাকে, তাহলে এর ভেতরে কিছু চর বা ছোট ছোট দ্বীপ জন্মানোর সুযোগটা পাবে। কিন্তু যখনই নদীর ফ্লোটা অনেক বেড়ে যাবে, তখন ওই চরগুলা আর থাকবে না, চরগুলো ভেঙে যাবে বা ওই ছোটখাটো দ্বীপগুলো ভেঙে যাবে, দ্বীপগুলো বিলীন হয়ে যাবে, নদীর সাথে মিশে যাবে, অথবা নদীর পানিতে তলিয়ে যাবে, ঠিক না? সো এই যে বিষয়টা, অর্থাৎ যখনই তোমার ফ্লোটা কমে যাচ্ছে, তখন ওখানে চর জমে যাচ্ছে। কিন্তু যখনই ফ্লো বেড়ে যাচ্ছে, তখন ওখানে চরটা আর থাকছে না বা ছোটখাটো দ্বীপগুলো বিলীন হয়ে যাচ্ছে। তো এখানেও সেম, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যাপারটা সেম। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখো অনেক বেশি ফ্লো যখন হচ্ছে, মাঝখানে এই ডিপ্লেন রিজন গুলো মনে করো ওই যে নদীর চরের মতো, ডিপ্লেন রিজন গুলো হচ্ছে নদীর চরের মতো বা ছোটখাটো নদীর মধ্যে জেগে ওঠা, নদীর মধ্যে গড়ে ওঠা ছোটখাটো দ্বীপের মতো। হ্যাঁ। সো ওই যে ফ্লো বেশি হওয়ার কারণে ওই চরগুলা আর বড় হইতে পারছে না বা চরগুলা থাকতে পারছে না, বা চরের উইডটা বা যে ছোটখাটো দ্বীপগুলো সেগুলোর উইডটা কমে যাচ্ছে, ঠিক না? কিন্তু এই সেম কাজটা দেখো আমরা এখন রিভার্স বায়াসে চলে আসছি, যেখানে ভোল্টেজ, ডায়োড ভোল্টেজ লেস দ্যান 0 ভোল্ট। তো এই 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 সেম জিনিসটা দেখো এখানে, দেখো ডিপ্লেশন রিজিয়নটার উইডটা দেখো, খেয়াল করো কত বড় ডিপ্লেশন রিজিয়নের উইড, খেয়াল করছো? তার মানে এখানে কি হচ্ছে, এখানে উল্টা ঘটনাটা ঘটছে। একটু আগে যে অকারেন্সটা তোমরা দেখছো, সেটার উল্টা অকারেন্সটা হচ্ছে এই জায়গাটাতে। ইজ ইট ক্লিয়ার কিরকম? কারণ জাস্ট তুমি পি টাইপ এবং এন টাইপের ফরমেশন ঠিক আছে, জাস্ট তাদের ভোল্টেজের যে টার্মিনাল গুলো, অর্থাৎ পটেনশিয়াল যেটা, ভোল্টেজ পটেনশিয়াল, সেই পটেনশিয়াল অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ পটেনশিয়ালের যে ওরিয়েন্টেশন সেটা চেঞ্জ করে দিছো। কি করছো? একটু আগে পি টাইপের সাথে ছিল পজিটিভ টার্মিনাল, এন টাইপের সাথে ছিল নেগেটিভ। এখন তুমি কি করছো? পি টাইপের সাথে দিয়ে দিছো নেগেটিভ, এন টাইপের সাথে দিয়ে দিছো এই ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল। সো কি হবে? স্বাভাবিকভাবে যেটা হবে, তোমার এন টাইপের ইলেকট্রন গুলা এই পজিটিভ টার্মিনালের আকর্ষণে এদিকে ফ্লো করা শুরু করবে। পি টাইপের হোল গুলা এই নেগেটিভ টার্মিনাল আকর্ষণে এইদিকে ফ্লো করা শুরু করবে। ফলে মাঝখান দিয়ে তাদের কোনো ফ্লো, মেজরিটি ক্যারিয়ারের কোনো ফ্লো হবেই না। কিসের ফ্লো হবে? খুব সামান্য মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো হবে। কিরকম? এই যে এখানে পি টাইপের কিছু ইলেকট্রন আছে না, খুব সামান্য সংখ্যক মাইনরিটি ক্যারিয়ার্স ইলেকট্রন পি টাইপের ক্ষেত্রে, সেগুলো এই এন টাইপের পজিটিভ টার্মিনালের আকর্ষণে এদিকে ফ্লো করবে এই ডিপ্লেশন রিজিয়নের মাঝখান দিয়ে। আর এন টাইপের যে খুব সামান্য পরিমাণ হোল আছে মাইনরিটি ক্যারিয়ার, সেগুলো পি টাইপের এই নেগেটিভ টার্মিনালের আকর্ষণে এদিকে ফ্লো করবে। কিন্তু এই ফ্লোটা এত বেশি মাইনর, কারণ এই ফ্লোটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের কারণে ফ্লো। ফলে এই ফ্লোটা এত মাইনর, সে এই ডিপ্লেশন রিজিয়নের উইডটা বাড়াইতে বাধা দিতে পারে না, বা ডিপ্লেশন উইডটা যে বেরিয়ে যাচ্ছে সেটাতে কোনো বাধা দিতে পারে না, কারণ এখানে ভেতর দিয়ে কোনো মেজরিটি ক্যারিয়ার ফ্লো করছে না। ইজ ইট ক্লিয়ার? সো ইন দ্যাট সেন্স, ফলে যেটা হচ্ছে, তোমার মাঝখানে ডিপ্লেশন রিজিয়নটা অনেক বেশি ওয়াইড হচ্ছে, এটার উইডটা বেড়ে যাচ্ছে, এবং মাঝখান দিয়ে কোনো মেজরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে না। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে আইএস মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে, ভেতর দিয়ে একটা মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে, আর মেজরিটি ক্যারিয়ার ফ্লো ইজ ইকুয়াল টু কত? 0। আই মেজরিটি ইজ ইকুয়াল টু 0। আর এখানে যে ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো। যদিও এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে এই যে অ্যারোটা দিয়ে, এই অ্যারোটা দিয়ে আসলে এই দিক থেকে যে দিকে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। এই জিনিসটা কিন্তু ফরওয়ার্ড বায়াসও আছে, যদিও আমি এটা হয়তো মিস করে গেছি, এটা আমি বুঝছি আবার ফরওয়ার্ড বায়াসে গিয়ে। এই যে অ্যারোটা দেখানো হচ্ছে, এই অ্যারোটা কিন্তু আসলে এটা না যে তোমার এটা এদিক থেকে এদিকে এটা বোঝানো, সেটা না। এই অ্যারোটা দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো, অর্থাৎ মাইনরিটি ক্যারিয়ার ফ্লোটা পি টাইপ থেকে এন টাইপের দিকে হতে পারে এই পজিটিভ টার্মিনালের আকর্ষণে, আবার এন টাইপ থেকে পি টাইপের দিকে হতে পারে নেগেটিভ টার্মিনালের আকর্ষণে। অনলি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো, অনলি, আমি যে কথাটা আবার বলছি খেয়াল করো, অনলি মাইনরিটি ক্যারিয়ার ফ্লো কিসের ক্ষেত্রে? রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে। কার ভেতর দিয়ে? ডিপ্লেশন রিজিয়নের ভেতর দিয়ে, এবং কোনো মেজরিটি ক্যারিয়ার ফ্লো হবে না। দ্যাটস আই মেজরিটি ইজ উইল বি ইকুয়াল টু 0। ইজ ইট ক্লিয়ার? এই যে সেম জিনিসটা দেখো এখানে বলা হচ্ছে, এই যে দেখো, এই যে এখানে এই এই যে এখানে যে অংশটা, এটা হচ্ছে, এটা যেটা এখানে শো করছে, এটা হচ্ছে তোমার আইএস মানে এখানে বোঝানো হচ্ছে এটা, এখানে একটা ইন্ডিকেশন দিয়ে বোঝানো হচ্ছে। আর আই মেজরিটি মেইনলি যেটা ডিফারেন্ট রিজিয়নের ভেতর দিয়ে যেটা আছে আই মেজরিটি, সেটা হচ্ছে মেইনলি হোল এবং ইলেকট্রনের, মানে মেজরিটি ক্যারিয়ার হোল এবং ইলেকট্রনের ফ্লো। ইজ ইট ক্লিয়ার? আর আইএসটা ফ্লো করবে হচ্ছে যে তোমার নর্মাল যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো,
মাইনরিটি ক্যারিয়ার ফ্লোটা ইউজুয়ালি পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার ফ্লোটা এই যে পি টাইপের যে ইলেকট্রন গুলো সেগুলো প্লাসের আকর্ষণে পজিটিভ টার্মিনাল আকর্ষণে এদিকে যাওয়া শুরু করবে, আর এন্টায়ার মাইনরিটি ক্যারিয়ার মানে হোল সেগুলো মাইনাস টার্মিনাল আকর্ষণে এদিকে যাওয়া শুরু করবে, সেগুলো খুবই সামান্য। অর্থাৎ ওই ওই সামান্য পরিমাণ মাইনরিটি ক্যারিয়ার ফ্লো মানে আইএসকে যদি আমি আই মেজরিটি ক্যারিয়ার থেকে বাদ দিই, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ডায়োড কারেন্ট মানে আইডি। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো। অর্থাৎ আমি যদি মাইনরিটি ক্যারিয়ার ফ্লোকে মেজরিটি ক্যারিয়ার ফ্লো থেকে বাদ দিই, যেটা রিমেইনিং থাকবে সেটাই হচ্ছে মেইনলি ডায়োড কারেন্ট। ইজ ইট ক্লিয়ার? সো এই এই যে বিষয়টা, এই যে আমাদের যে একটা বড় একটা অংশ সেমিকন্ডাক্টর ডায়োডের ফরমেশন, সেমিকন্ডাক্টর যে তিনটা কন্ডিশন আমরা এখন দেখলাম, সো ওই জিনিসটা তোমরা খুব সহজে এখান থেকে দেখে ফেলবা। এবং তোমরা এই টেক্সটটা এবং এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছ, এই টেক্সটটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা। এবং যেটা মেইনলি এখানে বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যেটা তোমাদেরকে বললাম যে ব্লু যে বোল্ড করা অংশগুলো সেগুলো তোমাকে লেখাগুলো কোনো অংশগুলো বাদ দিবা। যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আইএস মানে এটাকে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট আইএস। এবং সেই কথাটা সেটা এখানে বলা, সেইটা ডেফিনেশন এখানে দেওয়া হচ্ছে, দ্য কারেন্ট that exists under reverse bias condition is called the reverse saturation current and is represented by IS। মানে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা হচ্ছে রিভার্স বায়াসের বস। মানে রিভার্স বায়াসে তো আর কোনো কিছু নাই, কারণ এখানে তো কোনো মেজরিটি ক্যারিয়ার ফ্লো করবে না, তাহলে এখানে বস হয়ে যাবে কে? মাইনরিটি ক্যারিয়ার। ভিতরে শুধু মাইনরিটি ক্যারিয়ার ফ্লো করে। ব্যাপারটা বুঝাতে পারছি? সো কারণ এখানে তো মেজরিটি ক্যারিয়ার অফ হয়ে গেছে, মেজরিটি ক্যারিয়ার এখানে ইউজুয়ালি অফ হয়ে গেছে, সেখানে এখানে মাইনরিটি ক্যারিয়ার তখন বস হয়ে যাবে। ব্যাপারটা বুঝাতে পারছি? যেমন অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে যখন তোমার অনেক ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের আমাদের আশেপাশে আমাদের আশেপাশে এনভায়রনমেন্টে যেটা হয় সেটা হচ্ছে যখনই যখনই তোমার যে কোনো একটা একজন 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 প্রভাবশালী ব্যক্তি বা যে কোনো একজন প্রতাপশালী পাওয়ারফুল ব্যক্তি যখন হঠাৎ করে উনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, বা উনি হয়তো কোনো কারণে অফ হয়ে যাবেন, বা উনি যখন কোনো কারণে মারা যাবেন, তখন কি হবে? তখন দেখা যাবে যারা লেস পাওয়ারফুল, একটু কম পাওয়ারফুল, লেস প্রভাবশালী, তারা দেখা যাবে মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক না? এটা আমাদের রিয়েল লাইফে বা সমাজে বা আমাদের দেশে রাষ্ট্রে হয় কিনা? জি স্যার। সো দিস ইজ সামথিং লাইক দ্যাট। অর্থাৎ বসের অভাব যখন হয়ে যাবে, তখন ছোটখাটো যারা আছে এরাই তখন বস হয়ে যাবে। তো এখানে ওই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট মানে আইএস মানে ম্যাগনেটিক এরিয়ার ফ্লো এর অবস্থাও অনেকটা সেরকমই। সো তোমরা এই অংশগুলো তোমরা অবশ্যই পড়বে, এই অংশগুলো তোমরা অবশ্যই পড়বে। 1.16 1.16 ইয়া, এতটুকু পর্যন্ত তোমরা অবশ্যই এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এতটুকু পর্যন্ত তোমরা অবশ্যই পড়বে এখান থেকে। এই যে আমি তোমার মার্ক করে দিলাম, এতটুকু তো এখান থেকে এতটুকু অবশ্যই পড়বে। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে মেইনলি বলা আছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে এখানে আরো দুই একটা ছোট করে ফিগার তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে এটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে, এগুলো সিম্পল, ভেরি সিম্পল। এবার তোমরা মেইনলি মূল জিনিস আমি বুঝে গেছি, তো এই বাকি জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারবা। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এখান থেকে এতটুকু পড়ছি অলরেডি। আর বাকি অংশ যেটা আছে, এই যে এখানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ফ্লাডের একটা কথা আছে, এই কথাটা তোমরা অবশ্যই বলবা। ওকে, এই যে an electron of the n-type material now sees a reduced barrier at the junction। এই যে ডিপ্লেশন রিজিয়নটা কমে গেছে, রিডিউসড ব্যারিয়ার মানে মাঝখানে উইডটা কমে গেছে, এটা বলছে রিডিউসড ব্যারিয়ার at the junction due to the reduced depletion region। মানে ডিপ্লেশন রিজিয়নটা ছোট হয়ে যাওয়ার কারণে ব্যারিয়ারটাও কমে গেছে, মানে বাধা কমে গেছে, কারণ ওদেরকে বাধা দিতে পারছে না, কারণ ওদের ফ্লো তো অনেক বেশি। and a strong attraction for the positive potential applied to the p-type material। মানে p-type material পজিটিভ টার্মিনালের দিকে, n-type এর নেগেটিভ যে আয়ন মানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। as the applied bias increases in magnitude, the depletion region will continue to decrease in width until a flood of electron can pass through the junction। অর্থাৎ এটা আরো কমতে থাকবে, এখানে যতটুকু দেখছো হয়তো এটা আরো কমে যাবে, কারণ যখনই তুমি এখানে অ্যাপ্লাইড বায়াসটা বাড়ায় ফেলবা, বিডি গ্রেটার দেন 0 বল না, তুমি যত বাড়াতে থাকবা তত ফ্লোটা বেড়ে যাবে, যত ফ্লো বেড়ে যাবে তত ডিপ্লেশন রিজিয়নের উইডটাও কমে যাবে। তো এই অংশগুলো তোমরা এই যে এখানে যা দেখতে পাচ্ছ এগুলো তোমরা অবশ্যই করবা। আর অবশ্যই ফিগার 1.18, এই যে ফিগার 1.1 এর রেফারেন্স তোমরা অবশ্যই দিবা। আর এরপরে এখানে যে আমি একটু এটা শেষ করি। আর 1.19 এ এটা আমাদের এটাকে বলা হয় ডায়োড কারেন্ট এবং ভোল্টেজের একটা ক্যারেক্টারিস্টিক্স, কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। সো আমি একটু এটা শেষ করি।
এতটুকু পর্যন্ত পড়লেই হবে। এই যে resulting in an exponential rise in current as shown in the forward bias region of the characteristics of figure 1.19 এতটুকু পর্যন্ত তোমরা দেখবা, অবশ্যই এতটুকু পর্যন্ত পড়বা। ঠিক আছে, আর যেটা বললাম যে হুবহু একদম তোমাদের লিখতে হবে বলে কথা নাই, তোমরা পুরোটা পড়বা, টেক্সটটা বুঝবা, বোঝার চেষ্টা করবা। ফিগার অবশ্যই হুবহু দিতে হবে, ফিগার যা দেখছো হুবহু সেটাই দিতে হবে। ফিগার থেকে বোঝার পরে টেক্সটটাও বুঝবা, এরপরে তুমি নিজের মতো করে নিজের ভাষায় লিখো। হ্যাঁ, নিজের ভাষায় মানে কেউ রাজশাহীর ভাষায়, কেউ চিটাঙ্গা ভাষায়, কেউ নোয়াখালী ভাষায়, ওভাবে লিখতে যাইও না আবার। হ্যাঁ, নিজের ভাষায় মানে হচ্ছে তুমি যেটা বুঝছো, ফ্রম কমপ্লিটলি ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডেবিলিটি, ইউ জাস্ট রাইট দ্য থিংস, দ্য কনসেপ্টস ইউ অলরেডি আন্ডারস্ট্যান্ড। সো এরপরে যে জিনিসটা আমাদের মেইনলি দরকার, যেটা এখানে বলা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল রাইজ, আমরা একটা এখন আইডি এবং ভিডি ক্যারেক্টারিস্টিক্স দেখবো, যেটা আমরা বলি আইভি ক্যারেক্টারিস্টিক্স, যেটা তোমরা জানো। আইভি, আই মানে কারেন্ট, ভি মানে ভোল্টেজ। এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে, মানে সেমিকন্ডাক্টর ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। আই মানে কারেন্ট, ভি মানে ভোল্টেজ, আর এখানে হচ্ছে আইডি ভিডি। আইডি মানে হচ্ছে ডায়োড কারেন্ট, ভিডি মানে হচ্ছে ডায়োড ভোল্টেজ, ইউ নো। So this is the figure 1.1 silicon semiconductor diode characteristics. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ব্লু যেটা দেখতে পাচ্ছ, এক্সপোনেনশিয়াল রাইজ কিসের ক্ষেত্রে? ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। এই যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, ইউ নো, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আর এখানে রাইজটা হচ্ছে, এটা রাইজটা হচ্ছে মানে খুব প্যারালাল একটা রাইজ, মানে এটা এক্সপোনেনশিয়াল রাইজ না, মানে একটু রাইজ হওয়ার পরে, সামান্য একটু রাইজ হওয়ার পরে প্যারালালি মুভ করছে, অ্যাকর্ডিং টু দা এক্স অ্যাক্সিস প্যারালালি মুভ করছে, এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। আর মাঝখানে যে জিরোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নো বায়াস কন্ডিশন। এই যে ইন্ডিকেশন দেখলে বুঝে যাবে। সো এই ফিগারটা, এই চার্টটা, গ্রাফটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, এবং আমাদেরকে এখানে অবশ্যই আমাদের ডিভাইস সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং গ্রাফ বা সার্কিট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, এবং ফিগারটা অবশ্যই, যেটা তোমাদের যেটা বললাম, ইঞ্জিনিয়ারিং কোর্সে ফিগার অবশ্যই লাগবে। আর এখানে একটা সূত্র এখানে যদিও দেয়া আছে, একটা সূত্র এখানে দেয়া আছে, এখানে একটা রিভার্স বায়াস রিজিয়নে বা একটা একটা সূত্র এখানে দেয়া আছে। রিভার্স বায়াসের সাথে, রিভার্স বায়াস মানে যে রিভার্স স্যাচুরেশন কারেন্টের সাথে আইডি যে রিলেশন, সেটা একটা একটা সূত্র এখানে দেয়া আছে। সো এটা এইটার এই সূত্রটা তোমরা একটু এখান থেকে দেখবা, এই সূত্রটা এখান থেকে দেখবা, যদিও এটা একটা ফিজিক্সের পার্ট, এটা সেমিকন্ডাক্টর ফিজিক্সের পার্ট। এই যে বলা হচ্ছে, it can be demonstrated through the use of solid state physics, মানে semiconductor physics, that the general characteristics of semiconductor diode can be defined by the following equation for the forward and reverse bias region. Forward and reverse bias region এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সো তোমরা এই ইকুয়েশনটা একটু দেখবা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আলটিমেটলি আমাদের পরের, আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা দেখলাম, সো এটা একটা বড় একটা টপিক আমাদের কভার করার জন্য। সেই বড় টপিকটা মেইনলি যেটা আমরা দেখছি, সেই সেই বড় টপিকটা তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর এটা আমি যেটা জাস্ট এখন শেষ করলাম। আর তোমাদের যে অংশগুলো পড়তে বলছি, রিভার্স বায়াসের ক্ষেত্রে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে, ওইটা জাস্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি। নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে কোন অংশগুলো অলরেডি আমি পড়ে পড়ে দেখাইছি, যে মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে, মেজরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে না, মেজরিটি ক্যারিয়ার ওই যে রিপ্লেসমেন্ট রিজিয়নটাকে ওভারকাম করতে পারছে না নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে, কারণ কোনো অ্যাপ্লাইড বায়াসই নাই, কিভাবে ওভারকাম করবে? সো এই অংশগুলো তোমরা পড়বা, তোমাদের নিজের মতো করে পড়বা, এবং তোমার টেক্সটটা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা, এবং ওই অনুযায়ী তোমরা পরীক্ষা যদি আসে সেটা অবশ্যই লিখবা। তো এখানে আমাদের নেক্সট টপিকটা হচ্ছে জেনার ডায়োড। তো জেনার রিজিয়নটা আমরা ওই জেনার ডায়োডের ওই টপিকটা কভার করার পরে আমরা আবার ব্যাক করবো আর কি, এটা এই জায়গাটাতে ব্যাক করবো। তো এই অংশগুলো আমরা রিসিভ করে যাব, রেজিস্ট্যান্স লেভেলস ইত্যাদি, এই অংশ রিসিভ করে যাব। ওকে, এখানে আমাদের আরেকটা যে অংশ আমাদের লাগবে, সেটা হচ্ছে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিটস। ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিটের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে এখানে খুব বেশি আমাদের আসলে খুব বেশি বোঝার বা ওরকম কোনো কিছু নাই ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এই জিনিসটা এটা আমি তোমাদেরকে জাস্ট এমনি তোমাদের জন্য এই জিনিসটা আমি তোমাদেরকে কাজ দিয়ে দিব, এবং এখানে খুব সামান্য অংশ তোমরা জাস্ট কভার করবে, এবং এখানে তোমাদের কিছু ফিগার, এখানে প্রতিটার জন্য কিছু ফিগার থাকবে, এবং এই ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এখানে মেইনলি 3টা ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে দেখব, এবং এই 3টাকে ওভারঅল আবার একটা সিম্পলিফাইড সার্কিট দিয়ে বোঝানো হয়েছে। এই যে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট 3টা, আমি এটা যে বললেই মেইনলি তোমরা আসলে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবা।
সো ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট, তিনটা ইকুইভ্যালেন্ট ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট থাকতে পারে। একটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা হচ্ছে আইডিয়াল ডিভাইস বা আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। সরি সরি সো এই যে তিনটা ইকুইভ্যালেন্ট সার্কিট, ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট, তিনটা মডেল তোমরা দেখতে পাচ্ছ। সবাই যে প্রথমে আইডিয়াল ডায়োড, একটা আইডিয়াল ডিভাইসের ক্ষেত্রে আইডিয়াল ডায়োড, এটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এবং সিম্পলিফাইড মডেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, আবার পিস ওয়াইজ লিনিয়ার মডেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ। এবং এখানে তিনটার ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, তিনটা আলাদা আলাদা গ্রাফ, আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। আইভি গ্রাফ আমরা এখানে তিনটা আলাদা আলাদা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং প্রথমে যেটা ডায়োডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, একটা পজিটিভ এবং নেগেটিভ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে। তারপরে সিম্পলিফাইড মডেলের ক্ষেত্রে এটার একটা মানে একটা কি বলা যায়, একটা ভার্টিক্যাল রাইজ হচ্ছে। আর এখানে যে রাইজটা, সেই রাইজটা একটু ডায়াগোনাল একটা রাইজ হচ্ছে। এবং এখানে যে ওরিয়েন্টেশন, মডেলের যে ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনের মধ্যে ডিফারেন্স আসবে। যেমন একটাতে এখানে ভিটি আছে, এখানে 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 একটা ভোল্টেজ থাকবে, আবার এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। পিস ওয়াইজের ক্ষেত্রে, সিম্পলিফাইডের ক্ষেত্রে শুধু ভোল্টেজ থাকবে, কোনো রেজিস্ট্যান্স থাকবে না। আর আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে শুধু আইডিয়াল ডায়োড থাকবে, আর সবগুলোতে একটা একটা আইডিয়াল ডায়োড থাকবে। সো এইটা হচ্ছে একটা ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং এই যে এইটা একটা সিম্পলিফাইড ফিগার বা একটা ট্যাবল তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওভারঅল সবগুলো মিলে একটা ট্যাবল এখানে দেখানো, একটা ট্যাবল সবগুলো সার্কিট একসাথে দেখানো হয়েছে। এরা আলাদা আলাদা করে এই সার্কিটগুলো কিন্তু আবার এখানে, এবং ফিগারগুলো এখানে আলাদা আলাদা করে এখানে শো করা হয়েছে। এই যে আলাদা আলাদা করে এখানে শো করা হয়েছে। এই যে একটা একটা এক্সপোনেনশিয়াল রাইজ তোমরা দেখতে পাচ্ছ, বা ডায়াগোনাল একটা রাইজ। এটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে। যেমন একটা ভিটি, একটা টার্মিনাল ভোল্টেজ থাকতে পারে, একটা আর এভারেজ মানে এভারেজ একটা একটা রেজিস্টর থাকতে পারে, আর একটা আইডিয়াল ডায়োড থাকতে পারে। আর একইভাবে এটা পিস ওয়াইজ এর ক্ষেত্রে। তারপর সিম্পলিফাইড এর ক্ষেত্রে, যেমন সিম্পলিফাইড এর ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটা ভার্টিক্যাল রাইজ হতে পারে, যেখানে আর এভারেজের মান 0, মানে এখানে কোনো তো আর এর মান তো চেঞ্জ হচ্ছে না, এখানে কোনো পিস ওয়াইজ একটা আর থাকবে, পিস ওয়াইজ একটা রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু এখানে এখানে রেজিস্ট্যান্সের মানটা হবে 0, এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। ওকে, তো এটা হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। আর যেটা এই যে এটারই সিম্পলিফাইড সার্কিট এবং ডিভাইসটা ওখানে তোমাদের এই পরবর্তীতে ট্যাবলে যেটা একটু আগে দেখাইছি, পরবর্তী যেটা দেখানো হয়েছে, যেটা অলরেডি আগে তোমাদের দেখাই ফেলছি। আর আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা শুধুমাত্র আইডিয়াল ডায়োড দিয়ে তৈরি হবে, সেটা সেই সেই জিনিসটা এখানে এখানে শো করছে। আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, আইডিয়াল ডায়োডের ফিগার তোমরা জানো, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে ফরওয়ার্ড বায়াস, এক্স অ্যাক্সিসে রিভার্স বায়াস, মানে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ দিকে ফরওয়ার্ড বায়াস, আর এক্স অ্যাক্সিসে রিভার্স বায়াস, যেটা তোমরা জানো। আইডিয়াল ডায়োড একদম প্রথম যে ফিগারটা, প্রথম যে গ্রাফটা আমরা দেখছি, সেটা সেটা এখানে শো করছে। সো এইগুলো মেইনলি, যেটা আমি এই কথাগুলো লাস্টের কথাগুলো আগে বলে ফেলছি, এখন মেইনলি ফ্যাক্ট হচ্ছে আসলে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট আসলে কি জিনিস, এবং এটা মেইনলি আমাদের কি কাজে লাগবে। বলা হচ্ছে দেখো, an equivalent circuit is a combination of elements properly chosen to best represent the actual terminal characteristics of a device, system or such in a particular operating region। অর্থাৎ একটা ডিভাইস, একটা সিস্টেম অথবা একটা অপারেটিং রিজিয়নে কোনো একটা কম্বিনেশন শো করার জন্য, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট মানে বোঝানো হয় কম্বিনেশন অফ এলিমেন্টস, যেখানে আমরা কোনো একটা ডিভাইস, কোনো একটা সিস্টেম অথবা কোনো একটা পার্টিকুলার অপারেটিং রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স আমরা রিপ্রেজেন্ট বা শো করতে পারবো। যেমন তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, যে এখানে প্রথমে ডায়োড, আমাদের এখানে তিনটা সার্কিট এলিমেন্ট এখানে আছে, তিনটা সার্কিট এলিমেন্ট, ভোল্টেজ, রেজিস্টর, ডায়োড, পিস ওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে। আবার এটা হচ্ছে এই যে এইটার এই যে ভিডি, এটা যেটা দেখতে পাচ্ছ, এই ভিডিটাকে আমি ভিডিটার ভেতরের অংশ হচ্ছে এটা। এই যে ভিডি মানে এটা হচ্ছে তুমি অ্যাপারেন্টলি ভিডি বলছো, আর ভিডির এই ভেতরে ব্লু অংশটা, ভিডির ভেতরে পিস ওয়াইজ ইকুইভ্যালেন্ট সার্কিট মানে এইটার, অর্থাৎ এই যে এই অংশটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, এই অংশটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। একইভাবে ওই অংশটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, কিসের ক্ষেত্রে, সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড। এই যেটা, এই যে সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োড, এটা এই সেমিকন্ডাক্টর ডায়োডের জন্য পিস ওয়াইজ ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। আর এই সেম সেমিকন্ডাক্টর ডায়োডের জন্য, মানে সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োডের জন্য সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা।
যেখানে একটা ভোল্টেজ থাকবে, একটা আইডিয়াল ডায়োড থাকবে, আর সেম আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, মানে সেমিকন্ডাক্টর ডায়োডের জন্য আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এটা। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছো। সো এই জিনিসগুলো এখানে আর এখানে সবগুলাই জিরো হয়ে যাবে, মানে ভোল্টেজটাও এখানে ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ এখানে জিরো হয়ে যাবে, আর রেজিস্টর এখানে জিরো হয়ে যাবে। সো তোমরা এই জিনিসগুলো কভার করবে। আর আমি যদি অবশ্যই টেবল নাম্বার 1.3, তোমরা অবশ্যই এই টেবল নাম্বার 1.3 অবশ্যই পড়বে, এটা কোনো অবস্থায় যাতে মিস না হয়। আর অবশ্যই আমি যদি তোমাদেরকে এগুলো শীট আকারে তোমাদেরকে আমি যদি দিতে পারি, দেওয়ার সুযোগটা পাই, অর্থাৎ বাই প্রিন্ট আউট, এবং তোমরা তখন ফটো করে নিলে, তখন তোমাদেরকে আমি মার্ক করে দিব কোন অংশগুলো আসলে তোমরা কভার করবে, কোন অংশগুলো পড়বে, এবং কোন অংশগুলো তোমরা স্কিপ করবে, এইসব ক্ষেত্রে আর কি। আর যেসব ক্ষেত্রে আমি মার্ক করব না, বা যেসব ক্ষেত্রে আমি তোমাদেরকে কোনো কিছু হয়তো দিব না, বা দেওয়ার সুযোগটা থাকবে না, সেসব ক্ষেত্রে যেটা তোমাদেরকে আমি বললাম, সেসব ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমরা যেই ফিগারটা আছে এবং ফিগারের রেফারেন্স যে টেক্সটটা আছে, বা ওই টপিক রিলেটেড যে টেক্সটটা আছে, যেখানে ফিগারের রেফারেন্স দেওয়া আছে, তো ওখানে তোমার ফিগারটা বোঝার চেষ্টা করবা, এবং ওই যে টপিকের উপর ভিত্তি করে ফিগারটা আছে, যে টপিকের ফিগার বা টপিক রিলেটেড ফিগার, সেই টপিকের যে টেক্সটটা ফিগারের সাথে, ফিগারের রেফারেন্সে বা ফিগারের সাথে সামঞ্জস্য রেখে যে টেক্সটটা, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। যেটা একটু আগে তোমাদেরকে আমরা যেটা যেটা একটু আগে আমরা দেখছি পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে, নো অ্যাপ্লাইড বায়াসের ক্ষেত্রে, রিভার্স বায়াসের ক্ষেত্রে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা মেইনলি ফিগারটা বোঝার চেষ্টা করবো, ওটার ভিত্তি করে টেক্সটটা বোঝার চেষ্টা করবো, এবং সেই অনুযায়ী আমরা লিখবো। ওকে, সেটা আমি যদি তোমাদের মার্ক করে নাও দিই, তোমরা জাস্ট টপিকটা বোঝার চেষ্টা করবা, ফিগারটা বোঝার চেষ্টা করবা, টেক্সটটা বোঝার চেষ্টা করবা, এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষা যদি আসে, বা তোমাদের যদি কোনো টিউটোরিয়াল বা ইত্যাদি থাকে, সেখানে তোমরা এটা আনসার করবে। সো এরপরে আমাদের যে জিনিসটা আমাদের জন্য মেইনলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োডে মেইনলি চলে আসছি অলরেডি। ওকে, জেনার ডায়োডস। সো জেনার ডায়োডের একটু আগে যেটা তোমরা দেখছিলা, জেনার ডায়োডের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, জেনার ডায়োডের তোমাদের এই যে একটু আগে যে ফিগারটা দেখতে পাচ্ছিলা, সেই ফিগারটাই মেইনলি এইটা জেনার রিজিয়নের যে ফিগারটা, আমরা জেনার রিজিয়নের ফিগারটাতে একটু আবার চলে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ জেনার রিজিয়নের যে ফিগারটা এখানে দেখতে পাচ্ছ। সো এই যে ফিগারটা এখানে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের এখানে পজিটিভ অর্থাৎ ফরওয়ার্ড বায়াস যে কন্ডিশন, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন বা ফরওয়ার্ড বায়াস পটেনশিয়ালটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউজুয়ালি এক্সপোনেনশিয়াল, যেটা তোমরা জানো। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউজুয়ালি এক্সপোনেনশিয়াল। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে জেনার রিজিয়নটা কখন ক্রিয়েট হবে, যখনই রিভার্স বায়াসের ক্ষেত্রে, যেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন, এই যেখানে তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস দেখতে পাচ্ছ, রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে যেটা হবে, যখনই সেটা প্যারালালি যেতে যেতে এক্স এক্সিস বরাবর প্যারালাল যেতে হঠাৎ করে একটা 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 হঠাৎ একটা ভার্টিক্যাল ডাউন ফ্লো হবে, ভার্টিক্যাল একটা ডাউন ফ্লো বা ডাউন ফল হবে, মানে এই যে ফ্লোটা, এই গ্রাফের যে ফ্লোটা ডাউন একটা ফ্লো বা ডাউন ফল হচ্ছে গ্রাফের, হঠাৎ করে যেমন দেখো এই এতটুকু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে 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 আবার হঠাৎ করে একটা ডাউন একটা ফ্লো হচ্ছে। হ্যাঁ, একটা হঠাৎ একটা চেঞ্জ আসছে, ভার্টিক্যাল একটা ফল হচ্ছে। এইটাকে, এই অংশটাকে বলা হয় জেনার রিজিয়ন। এই যে এই অংশটা, যে ডটেড একটা সার্কেল দিয়ে এক্লিপস দিয়ে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে জেনার রিজিয়ন। ওকে, সো এটা হচ্ছে রিভার্স বায়াস পটেনশিয়াল ক্ষেত্রে মেইনলি জেনার রিজিয়নটা তৈরি হয়। জেনার রিজিয়নটা কি সেটা একটু আগে আমরা দেখি। সো এই অংশটা আবার ওই জেনার ডায়োডের ক্ষেত্রেও এই অংশটা তোমাদের কাজে লাগবে, এবং এই অংশটা তোমরা ওখানে, এটা অবশ্যই এই অংশটা তোমরা ওখানে কভার করবা, বা এটা এখানে তোমরা দেওয়ার চেষ্টা করবা। এবং এটার যে মূল রেফারেন্সটা, সেই মূল রেফারেন্সটা আছে ফিগার নাম্বার 1.19 থেকে। আমরা আবার ফিগার নাম্বার 1.19 একটু দেখি, জেনার রিজিয়ন বা জেনার ডায়োড বোঝার জন্য। যেমন এই যে দেখো, ফরওয়ার্ড বায়াসটা যেতে যেতে হঠাৎ করে এক্সপোনেনশিয়াল রাইজ হয়ে গেল, আর রিভার্স বায়াসটা যাচ্ছে 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 যেতে যেতে একসময় কি হবে, এটার একটা অ্যাব্রাপ্ট একটা ফল হবে, ডাউন ফল হবে। হ্যাঁ, সেই ডাউন ফলটাকে বা ডাউন ফলের যে রিজিয়নটা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন এই যে ফিগারটা, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটার একটা সংক্ষিপ্ত রূপ, হচ্ছে এই গ্রাফটা। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা এখন বুঝতেছো, তাই না? ওই গ্রাফটা, যে গ্রাফটা তোমরা দেখছো 1.19 এর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1.22 ফিগার। নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পারছো, এবং এটাকে বলা হচ্ছে জেনার রিজিয়ন। তো আমরা একটু এক্সপ্লেনেশনটা, একটু ছোটখাটো এক্সপ্লেনেশন দেখে ফেলি। ইভেন দো দ্য স্কেল অফ ফিগার 1.19, এই যে 1.19 এর রেফারেন্স দিচ্ছে, is in tens of volts in the negative region, there is a point where the application of two negative a voltage will result in a sharp two negative, যখন
অনেক বেশি নেগেটিভ হতে থাকবে, টু নেগেটিভ, মানে নেগেটিভ দিকে যেতে যেতে কি হবে, will result in a sharp change in the characteristics as shown in figure 1.22. Sharp change, sharp fall, তোমরা যেটা দেখতে পাচ্ছ। The current increases at a very rapid rate in a direction opposite to that of the positive voltage region. অর্থাৎ এই যে পজিটিভ ভোল্টেজ রিজিয়ন যেটা আমরা দেখতে, এই পজিটিভ ভোল্টেজ রিজিয়ন যেটা দেখতে পাচ্ছি, সেটার অপোজিটে কি হচ্ছে, কারেন্টের যে ইনক্রিজটা খুবই র্যাপিড রেট, ভেরি র্যাপিড রেট ইন এ ডিরেকশন। The reverse bias potential that results in the dramatic change in characteristics is called the Zener potential and is given the symbol Vz. অর্থাৎ এই যে একটা নেগেটিভ রিজিয়নে, অর্থাৎ নেগেটিভ পটেনশিয়ালের মধ্যে নেগেটিভ রিজিয়নে একটা খুব অ্যাব্রাপ্ট বা একটা র্যাপিড বা ড্রামাটিক, এই যে এখানে এখানে যে টার্মগুলো ইউজ করছে ড্রামাটিক অথবা শার্প চেঞ্জ, এই যে দেখো যে টার্মগুলো ইউজ করছে ড্রামাটিক চেঞ্জ অথবা শার্প চেঞ্জ। হ্যাঁ, এই যে শার্প একটা চেঞ্জ হচ্ছে নেগেটিভ রিজিয়নে, এই রিজিয়নটাকে বলা হচ্ছে জেনার রিজিয়ন বা জেনার পটেনশিয়াল। এই অংশটাকে বলা হচ্ছে জেনার রিজিয়ন। আর এই যে পটেনশিয়ালটা যেখানে যেখানে একটা শার্প চেঞ্জ বা একটা অ্যাব্রাপ্ট ফল হচ্ছে, ডাউন ফল হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনার পটেনশিয়াল বা জেনার ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ভিজেড। এবং এটাকে আমরা সিম্বলাইজ করতে পারি কি দিয়ে, এটা আমরা সিম্বলাইজ করতে পারি ভিজেড দিয়ে, যেটা আমরা জানি। সো এই যে এই বিষয়টা, এটা মেইনলি এটাই জেনার রিজিয়ন, এবং এটার উপর ভিত্তি করে আমরা এরপরে জেনার ডায়োডের ওই অংশটাতে চলে যাব। তো আমাদের এই মেইন এই ব্যাকগ্রাউন্ডে এই কনসেপ্টটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদের মূল টপিকটা কিন্তু জেনার রিজিয়ন না, মূল টপিকটা হচ্ছে জেনার ডায়োড। সো জেনার ডায়োডের পয়েন্ট অফ ভিউ থেকে জেনার রিজিয়ন, এই যে দেখো এই ফিগার, সেই ফিগারটা না, দেখো তো ওই যে ফিগার 1.22 আর 1.47 একই ফিগার না, দেখছো? বোঝা যাচ্ছে জিনিসটা? স্টুডেন্টস আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো নাকি? দুপুর টাইম, রমজান জি মাস, স্যার। দুপুর টাইম রমজান মাস, সবাই ঘরের মধ্যে লকডাউন অবস্থায় আছি, ক্লাস করতে করতে ঘুমাই স্যার আজকে ক্লাস নিন না। ঘুম আসছে স্যার। না। আমি আমি আসলে তোমাদের ওই বিষয়টা আমি আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পেরে এতক্ষণ পরে যখন আমি জিজ্ঞেস করলাম কি আমার, স্যার সকালে একটা ক্লাস আছে, এটা 3 ঘন্টা। সো আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করলাম অনেকক্ষণ পরে, আনসার পেলাম আরো কিছুক্ষণ পরে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, একে তো রোজার মাস, তারপরে লকডাউনের মধ্যে সবাই ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকলে এমনিতে ঘুমাইতে ইচ্ছা করে নাকি, তাই না? অর্ণব তো ঘুমের চোটে, অর্ণবের ভয়েসই লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, ওই যে জেনারিজনের মতো ডাউনফল হয়ে গেছে নাকি অর্ণব? জি স্যার। তোমাদের আজকে সকালে ক্লাস আছে, এটা তো আমাকে বলো নাই, বলছো? স্যার 45 মিনিট ক্লাস নিবে বলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নিছে। এটা কোন কোর্স ছিল? হানিফ স্যার। প্রোগ্রামিং? ডেটা স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, তোমাদের এই সেমিস্টারে প্রোগ্রামিং কোনটা আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে না নাকি থার্ড সেমিস্টারে? স্যার থার্ড সেমিস্টার ওটা। আচ্ছা, এই সেমিস্টারে কোনো প্রোগ্রামিং নাই, সি প্লাস প্লাস, জাভা, কিন্তু কোনোটা নাই? না আচ্ছা, এই সেমিস্টারে মনে হয় বাইরের কয়েকটা সাবজেক্ট আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, কেমিস্ট্রি আছে নাকি তোমাদের? না স্যার এই সেমিস্টারে না, নাই। স্যার ফিজিক্স আর ম্যাথ আছে স্যার। ফিজিক্স আর ম্যাথ ফিজিক্স আছে, ম্যাথ আর ইংলিশ। 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 হ্যাঁ, রাইট। ওকে, তো যাই হোক, এখন তোমাদের ইউজুয়াল যেটা শিডিউল, তোমরা চেষ্টা করো এই শিডিউলটাতে রাখার জন্য ক্লাস। আর তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা, তৌহিদ স্যারের সাথে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা কোন দিন ছিল ইউজুয়ালি? সোমবার স্যার। আর উনিতে বিসিডি আঁকা সবাই পারে। স্যার আমরা তো শেষে যাচ্ছি স্যার। তো স্যার বুঝলাম না। অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্ট স্যার। স্যার হ্যাঁ বলো, শুনছি। হ্যালো, শোনা যাচ্ছে? অ্যাসাইনমেন্ট দিছে এবিসিডি আঁকতে, একবার দুইবার তিনবার স্যার। না ওকে,
তো যাই হোক, তোমরা ভালো করে অ্যাসাইনমেন্ট দেয়া মানে তো তোমাদের ওই জিনিসগুলো ভালো করে তোমাদের ওই কাজগুলো ক্লিয়ার হবে, ভালো করে স্যার বুঝতে রোজার পারবে। মধ্যে হচ্ছে। আর যেহেতু এটা ড্রয়িং এর কাজ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সো এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, অনেক অনেক কিছু, অনেক প্র্যাকটিসের উপর নির্ভর করে। ওকে, তোমরা ছোটবেলায় ড্রয়িং করছো না? দিস ইজ সামথিং লাইক দ্যাট। ছোটবেলায় স্যার তোমরা ড্রয়িং সোজা ছিল, এটা কঠিন বেশি। তো তোমরা বড় হয়েছো না, আগে তোমরা ক্লাস 1 2 তে আম আম আঁকছো, ঘর আঁকছো, স্যার ক্লাস ছাতা, 1 2 তে যদি এরকম এবিসিডি পড়তাম তাহলে পড়ালেখাই ছেড়ে দিতাম। তাই না? এখন ক্লাস 1 2 তে তোমরা যেরকম আঁকছো, ছাতার ছবি আঁকছো, ঘরের ছবি আঁকছো, আমের ছবি আঁকছো, আপেলের ছবি আঁকছো, হ্যাঁ, মানুষের ছবি আঁকছো, সিনসিনারি স্যার আঁকছো। স্যার এটা তো স্যার কম্পাস বসাইতে স্কেল বসাইতে আর চিত্র গুনতে গুনতে কোন দিকে যে সময় চলে যায় বুঝতে চাই না স্যার। হুম, তার মানে বোঝা যাচ্ছে স্যার তোমাদেরকে খুব ভালো করে কোর্সটা করাচ্ছে। 17টা দিয়েছে স্যার এই কালকে, গতকাল। মানে ওইটাই ওইটাই বলছি যে স্যার স্যার এটা থেকে বোঝা যায় স্যার খুব সিরিয়াসলি তোমাদেরকে কোর্সটা করাচ্ছেন, এবং ওনার ইট ইজ কোয়াইট অ্যাপ্রিসিয়েটিং। তো তোমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কি জানো, এইটার স্যার মাধ্যমে 5-6 মার্কসের জন্য এতগুলো অ্যাসাইনমেন্ট। তাও রোজার মার্কস মাসে। মার্কস ইজ নট ইম্পর্টেন্ট, মার্ক ইজ নট ইম্পর্টেন্ট। তোমরা সবকিছু সবকিছু যেটা আমি তোমাদেরকে আগেও বলছি, তোমরা সবকিছু মার্ক দিয়ে বিবেচনা করো। সেজন্য আমি অনেক কিছু তোমাদেরকে মার্কের ক্ষেত্রে বলি না, যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিরকম মার্কস হবে, টিউটোরিয়ালে কিরকম মার্কস হবে, তারপরে ক্লাস অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরমেন্সে কিরকম মার্কস হবে, এটা তোমাদেরকে আমি বলি না। তোমরা যখন মনে করবা যে এখানে তো মাত্র কয়েক মার্কস আছে, এটার জন্য আমি এত কষ্ট করব, ওকে, সো এই ধারণাটা সাথে আমি একেবারেই একমত না। আমি আমি মার্কস কত পাবো সেটা ইম্পর্টেন্ট না, আমি আসলে কি শিখছি সেটা ইম্পর্টেন্ট। আমি কোনো কিছু শিখতে পারছি কিনা, আমি আমার জন্য কতটুকু আমার জন্য আমার এই যে নলেজ গ্যাদারিং এর যে ডোর, নলেজ গ্যাদারিং এর যে ডোর কতটুকু আমার জন্য ওপেন, বা আমি এটা কতটুকু ওপেন করতে পারছি, আমি কতটুকু শিখতে পারছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো মার্কস দিয়ে কখনো এই জিনিসগুলো, পড়ালেখার বিষয়গুলো মার্কস দিয়ে বিবেচনা করবে না। মার্কস একটা আসবেই। মার্কসটা হচ্ছে ওই যে তোমার ওই যে এবিলিটির মতো, তুমি তুমি যখন অ্যাবল হবা, তোমার যখন এবিলিটি বেড়ে যাবে, মার্কস অটোমেটিক আসবে। তুমি কিন্তু মার্কসের জন্য তোমার এবিলিটি বাড়াবে না। আমি কি ভুল বললাম? তুমি এবিলিটি বাড়াবা নলেজ গ্যাদারিং এর জন্য, আমি শিখতে চাই, আমি এটা শিখবো, আমি এটা পড়বো। তুমি তোমার এবিলিটি গ্রো করবা, নলেজটা গ্রো করবা, মার্কস দেখবা তুমি অটোমেটিক মার্কস পাচ্ছ। ওকে, সো আর এই জিনিসগুলো করো, ভালো করে করো। আর তোমরা এখন একটু বড় হয়েছো না, আগে 1 2 তে ছোট ছিলা, 5 6 বছর বয়স ছিল, এখন তোমাদের বয়স অনেক বেড়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, মোর দেন 18 ইয়ার্স হয়ে গেছে তোমরা। সো সেজন্য তোমাদের কাজ, ড্রয়িং এর কাজও একটু হার্ড হবে, ডিফিকাল্ট হবে, তাই না? নাকি ভুল বললাম? স্যার খালি ক্লাসই হচ্ছে, আমাদের পড়া হচ্ছে না। তাহলে তো সমস্যা। সারাদিন ক্লাস থাকে। স্যার হ্যাঁ স্যার, অফলাইন পড়ার সময়ই পাচ্ছি না। আমাদের তো ফার্স্ট সেমিস্টার এক্সামও হবে, ওই পড়া যে রিভিশন দিব ওই টাইমও পাচ্ছি না। রাতের সময়টা কাজে লাগাবে, ইফতারের পরে একটু আর তারাবি ইফতারের পরে একটু রেস্ট নিয়ে। তারাবি তো এখন আসলে ওভাবে ফুল প্লেজেড বা একদম লম্বা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে খতম তারাবি তো অনেক ক্ষেত্রে হচ্ছে না, অনেক জায়গায় হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে মানে রেস্ট্রিকশনের কারণে বা জামাত বা সোশ্যাল ডিস্টেন্সিং এর কারণে অনেক জায়গায় বড় জামাত হচ্ছে না, তাই না? সো ওইটাতে খুব বেশি সময় লাগার কথা না। তো তোমরা রাতের সময়টাকে বা ইফতারের পরে কিছুক্ষণ, রাতের কিছুক্ষণ 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 সময় কাজে লাগাও। একদম সব কাজ আটকে রাখার দরকার নেই, রেখে দেওয়ার দরকার নেই। যদি সব কাজ রেখে দাও, পরবর্তীতে গিয়ে after the after the break of the lockdown, or after the end of the vacation, or after the very beginning, or before the examination, your tasks, your preparation will be very much tough and difficult, and that will be more pressure on you and on your mind, on your body. সো এই জিনিসগুলো মেইনলি তোমাদের চেষ্টা করবা যে যতটুকু পারো। এখন রমজানের মাস, স্বাভাবিক একটু টায়ারিং থাকবে, একটু একটু খারাপ লাগবে, একটু রেস্ট নিতে ইচ্ছা করবে, ঘুমাইতে ইচ্ছা করবে। সো তারপরও একটু কষ্ট করতে হবে। ওকে, সো চিন্তা করো, যদি ইন কেস এখন যদি রমজান মাস না হইতো, এখন যদি তোমরা ফিজিক্যালি ক্লাসরুমে আসতে হইতো, তোমাদের ইউজুয়াল ক্লাসরুমে ক্লাস করতে হইতো, তখন দেখা যেত যে তখন তোমাদের জন্য কষ্ট আরো বেশি হইতো। এখন তোমরা অন্তত একটা দিক থেকে রিলিফ,
একটা দিক থেকে তোমরা রিলিফ যে তোমাদের এখন কোনো ওভাবে তোমাদেরকে ঘর থেকেই বের হইতে হচ্ছে না, কষ্টটা ক্লাস আমরা আরো বুঝছি না, অফলাইনে আরো ভালো। না, ওইটা রিয়েলাইজেশন বা আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়টা সেটা অবশ্য ডিফারেন্ট জিনিস, সেটা ডিফারেন্ট জিনিস। আমি আসলে ওই জিনিসটা মিন করছি না, ওইটা ডিফারেন্ট জিনিস ইন দ্যাট সেন্স। কারণ অনেক কিছুই তোমরা যেটা রিয়েল লাইফ বা যেটা ফিজিক্যাল ক্লাসরুমে যেটা আমরা ইউজুয়ালি যেটা দেখি, টিচার একটা স্টুডেন্টকে দেখতে পায়, একটা স্টুডেন্টের এক্সপ্রেশন গুলো দেখতে পায়, একটা স্টুডেন্টের অ্যাপিয়ারেন্স দেখতে পায়, একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে, বা অ্যাজ এ হোল যখন 50-60 জন 70 জন একসাথে একটা ক্লাসের মধ্যে থাকে তখন তাদেরকে জিজ্ঞেস করে, এবং কেউ না বুঝলে ওখানে সাথে সাথে রেসপন্স করে, এবং না বুঝলে অনেকে অনেক ক্ষেত্রে রেসপন্স না করলেও টিচার স্টুডেন্টের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারে যে না আসলে মনে হয় আমি যে এতক্ষণ বুঝাইলাম, একটা টিচার নিজে নিজেই চিন্তা করে যেভাবে তখন যে আমি যে এতক্ষণ বুঝাইলাম হয়তো স্টুডেন্টরা বুঝে নাই, তখন দেখা যায় টিচার ওই স্পেসিফিক টিচারটা ওই স্পেসিফিক টপিক আবার রিভাইজ করছে বা আবার রিপিট করছে। সো ওইটা স্বাভাবিকভাবেই তো অবশ্যই আমাদের যে ফিজিক্যাল ক্লাসরুম বা আমাদের যে লাইভ ক্লাসরুম সেটার সাথে অনলাইন ক্লাসরুমে তো অবশ্যই ডিফারেন্স থাকবে, দুইটা তো অবশ্যই সেম না। কিন্তু তারপরও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে যেটা আমি তোমাদের আগেও বলছি যে আমরা যে এখনো অনলাইনে ক্লাস করতে পারছি, একজনের সাথে ইন্টারাকশন সুযোগ পাচ্ছি, কথা বলতে পারছি, আমাদের মধ্যে অন অন কি বলা যায়, আমাদের রিয়েল লাইফে দেখা না হলে ভার্চুয়ালি আমাদের মধ্যে দেখা হচ্ছে। সো এটাও আমার কাছে মনে হয় এই যে এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন, লকডাউনের মধ্যে আমরা আছি, তো এটাও নট নট আমার কাছে মনে হয় যে নট লেস, এটা আমার জন্য মোর দ্যান এনাফ। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো আশা করি তোমরা একটু একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করবা, একটু কষ্ট এখন রমজান মাসে একটু কষ্ট করতে হবে, পড়ালেখা করতে হবে। তো আমি আজকে জাস্ট কিন্তু খুব সামান্য, আমি মাত্র সব মিলে 1 ঘন্টা হয়েছে ক্লাস, 1 ঘন্টা 10 মিনিট। আমার কিন্তু আজকে 2 ঘন্টা টার্গেট। না স্যার 1.5 ঘন্টা হয়ে আসছে। 1.5 ঘন্টা কোথায় হয়েছে? আমি ক্লাস শুরু করছি 2:35 এ, 2:35, এখন বাজে তোমার 3:45, তাই না? 3:50। আর এমবি নাই, শেষ করে দেন এমবি নাই নাকি শরীরে এনার্জি নাই, কোনটা? স্যার। মাত্র স্যার 200 এমবি দিন। নাই, আমারও এমবি তার উপর স্যার কালকে সেরি খাই নাই। সেহরি খাও নাই? না স্যার, শেষ করে দেন স্যার। আচ্ছা, এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে সেহরি খাও নাই এটা এখন তোমার কোন ফ্রেন্ডের দোষ সেটা আমাকে বলো, বা তোমার কোন টিচারের দোষ বলো। বলো। স্যার কারো দোষ নাই তো, সবাই চাই ক্লাস শেষ করে দিতে, আপনি শেষ করে দেন। ওকে, আচ্ছা শোনো, তোমাদের আমি একটু অর্ণবের সাথে কথা বলি। তৌহিদ স্যারের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কোর্স সেটা ইউজুয়াল শিডিউলে কোন দিন ছিল? স্যার উনি নতুন শিডিউল সোমবারে বিকালে দিছে, সোমবারে সোমবারে রাত্রে। সোমবারে রাতে, মানে দিনের বেলা তো আমার কোর্স ছিল, রাতে রাতে উনি শিডিউল দিছে সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে শিডিউল ছিল না? সোমবার 8:30। সোমবার রাত 1:30 ক্লাস। আচ্ছা, সো এটা একটু ওনার সাথে কথা বলো, যাতে সোমবার, যেহেতু আমার সাথে তোমাদের এক্সিস্টিং শিডিউল আগে থেকেই আছে, একটা শিডিউল আছে, তো ওনার সাথে কথা বলো সোমবারের শিডিউলটা তোমরা আমার সাথে ফিক্স রাখো, যেহেতু এটা প্রিভিয়াস আমার জন্য, আমার সাথে তোমাদের আগের থেকে এটা শিডিউল করা, এবং তোমরা আর ওনার সাথে কথা বলে অন্যদিন সকালে বা দুপুরে অন্যদিন করা যায় কিনা একটু ওনার সাথে আলাপ করো, কথা বলো, তাহলে সোমবারে আমাদের যে ইউজুয়াল যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী আমরা ক্লাস নিতে পারবো। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। একটু ওনার সাথে কথা বলো, কথা বলে অর্ণব আমাকে আজকে রাতের মধ্যেই জানাবে, ঠিক আছে? আমার আজকে রাতের মধ্যেই জানাবে। স্যার সকালে ক্লাস নিলে ভালো হয়। সকালে তোমরা টায়ার্ড হয়ে যাও, ঘুম থেকে উঠো না, তাই না? তো আমার কাছে মনে হয় সকালে তোমরা সোমবার সকালে টাইমটা তোমরা ফ্রি রাখো,
সোমবার সকালে তোমরা অন্য কোনো ক্লাস রাখার দরকার নাই। আর সোমবারে আমি আর্লি তোমরা নামাজ কালাম পড়ে তোমরা ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম পড়ে রেডি থাকবা। আমি জাস্ট শার্প 2টা থেকেই প্রতি সোমবার 2টা থেকে স্টার্ট করব। আর তোমরা তৌহিদ স্যারের সাথে কথা বলে এই শিডিউলটা একটু চেঞ্জ করার চেষ্টা করো, অন্যদিন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, অর্ণব আমাকে রাতে জানাবে, ঠিক আছে অর্ণব? অর্ণব শুনতে পাচ্ছো? হ্যালো। ওর মনে হয় বিশেষ স্যার। আচ্ছা ঠিক আছে অর্ণব, যাই হোক অর্ণবের সাথে আমার কথা অলরেডি, ও হয়তো জানছে বা ওকে আমি মেসেঞ্জারে আমি মেসেজ করে দিব যদি ও কোনো কারণে মিস করে যায়। আর তোমাদের আমাদের যে আরেকটা ল্যাব নেওয়ার কথা ছিল, আমাদের প্রিভিয়াস সেমিস্টারের ল্যাব, সেই লাস্ট একটা ল্যাব ক্লাস আমি তোমাদেরকে নিব নেক্সট স্যাটারডে, আগামী শনিবারে। ওকে, আগামী শনিবারে তোমাদের একটা ল্যাব ক্লাস নিয়ে শেষ করে দিব, এবং ওখানে আমি তোমাদেরকে মেইনলি ল্যাবের যে ইনস্ট্রাকশন গুলো থাকবে, ইউজুয়াল ইনস্ট্রাকশন, অনেক ইনস্ট্রাকশন তোমরা অলরেডি পাইছো, তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো আমাকে জানাবো, আমাকে বলবো, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার জন্য। আর এরপরও যদি কোনো ইনস্ট্রাকশন কোনো কিছু তোমাদের জানানো বাকি থাকে, তোমার সাথে তো আমার যোগাযোগ সবসময় আছে, সেটা আমি তোমাদেরকে কোনো ইনস্ট্রাকশন পরবর্তী দরকার হয় টাইম টু টাইম সেটা আমি তোমাদেরকে জানাই দিব, বলে দিব আর কি। ওকে, তো শনিবারে শিডিউল থাকবে, আমি সেটা তোমাদেরকে শিডিউল করে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করি সবাই এটার জন্য প্রিপেয়ার থাকবে। তো আমি আজকে কিন্তু আমার টার্গেট ছিল এই চ্যাপ্টারটা শেষ করা, আর এখানে 2টা বা 3টা টপিক ছিল, জেনার ডায়োড, লাইট এমিটিং ডায়োড, এই 2টা টপিক ছিল মেইনলি। তো আমার টার্গেট ছিল এই 2টা শেষ করে দেয়া। শেষ করে দিব, কি বলো? স্যার না স্যার। না স্যার। স্যার আপনার ইচ্ছা। এখানে এখানে আমার অবস্থা ওই মেজরিটি ক্যারিয়ারের মতো হয়েছে আর কি, বুঝছো? স্যার আপনার ফাইনাল ডিসিশন। না সেটাই আমার অবস্থা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের মতো। এখন মেজরিটি যেখানে আর মেজরিটি যেখানে চাচ্ছে না সেখানে আর জোর করে তো আর এই জিনিসটা করা যাবে না। আমি হয়তো ক্লাস নিয়ে ফেলতে পারি, কিন্তু তোমাদের অ্যাটেনশনটা যদি ঠিক অ্যাটেনশনে যদি ঠিক মতো না থাকে, তো আলটিমেটলি ক্লাস নেওয়াটাই বৃথা। তো যাই হোক, তোমরা টোটাল এনার্জি নিয়ে আগামী সোমবার রেডি থাকবা এবং আগামী শনিবারও রেডি থাকবা। সো তোমাদের এবং অনেক এখানে যেটা আজকে পড়ানোর কথা সেটাও কভার করব, পরবর্তী নেক্সট যে টপিক নেক্সট যে চ্যাপ্টার সেগুলো কভার করব। তো স্বাভাবিকভাবে ওই জিনিসগুলোর জন্য সবাই প্রিপেয়ার থাকো, রেডি থাকবে মেন্টালি, এবং ওই অনুযায়ী তোমাদের আমি নেক্সট ক্লাসটা নিব। তো অবশ্যই সবাই চেষ্টা করবে ক্লাসে রেগুলার থাকার জন্য এবং একদম শেষ পর্যন্ত প্রেজেন্ট থাকার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। তবে তোমাদের অনেকেরই আমি চ্যাট বক্সে দেখলাম, প্রায় আমার মনে হয় সবাই তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো নাকি, ঠিক কি না? স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্সে দিতে পারবেন নাকি স্যার? না না, চ্যাট বক্সে আমি দেখতে পাচ্ছি তোমাদের অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিছে, অলমোস্ট অনেকেই, সবাই না, 50% এর মধ্যে দিয়ে দিছে আজকে যারা প্রেজেন্ট। স্যার অনেক সময় কারেন্ট চলে যায়, নেট চলে যায় স্যার, পরে অ্যাটেন্ডেন্স দিতে পারি না আমরা, এই জন্য চ্যাট বক্সে দিয়ে দিই। নাথিং রং, এটা আমি তোমাদেরকে তো ইনস্ট্রাক্ট করি নাই চ্যাট বক্সে দেওয়ার জন্য, এবং আমি এটা ডিসকারেজ করি, চ্যাট বক্সে দেওয়াটা আমি ডিসকারেজ করি, কারণ চ্যাট বক্সের ওই জিনিসটা আমাকে দেওয়ার দরকার নেই। এরকমও তো হইতে পারে তার একটা স্টুডেন্টের কোনো সমস্যাই হইলো না, কারণ তার এমবিরও সমস্যা নাই, তার মোবাইলে ডেটাও আছে, তার কারেন্টেরও সমস্যা নাই, তার এনার্জিও আছে, কিন্তু তার ইচ্ছা করছে না ক্লাস করতে। তো সে প্রথম দিকেই সে তার রোল নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে এসে চলে যেতে পারে নাকি, পারে কিনা? সো এটা আমি ডিসকারেজ করি, চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার অবশ্যই দিবে না। ওকে, সো কোনো কারণে তুমি যদি থাকতে না পারো, বা তখন তোমার যদি চলে যাও, বা তোমার যদি মোবাইল ডাটা শেষ হয়ে যাচ্ছে তখন বুঝতে পারো, সেই ক্ষেত্রে তুমি আমাকে বলবা, বলে তুমি তখন মুভ করবা, বা তখন তোমাকে আমি যদি বলি তখন তুমি চ্যাট বক্সে তোমার রোল নাম্বার দিবা, নতুবা নয়। এমনি আমি তো আছে কাউকে চ্যাট বক্সে রোল নাম্বার দিতে বলিনি, আইডি দিতে বলিনি, বাট তোমরা সবাই তোমাদের চ্যাট বক্সে যা রোল নাম্বার আইডি দিয়ে দিছো। তো এটা অবশ্যই প্রোহাইবিটেড, এটা অবশ্যই এটা করবে না। আর তোমরা অনেকেই তোমাদের জুম টাইটেলটা চেঞ্জ করো নাই, অনেকেই চেঞ্জ করো নাই। ওকে, 61 কি শুনতে পাচ্ছি? আমাকে 61 আছে? নোমান
61, 67 আছে তাওসিফ 67 জি স্যার, রিনেম করেছি। এই মাত্র করছো 35 20 35 ইয়েস স্যার। হ্যাঁ তোমার জুম টাইটেল কি রিনেম করছো? আবার জয়েন করছে এগুলো রিনেম করা হয়নি আবার। এটা তোমাদেরকে আমি প্রথমে ফার্স্ট ইনস্ট্রাকশন ছিল এটা, ওকে। সো অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন তোমরা যাওয়ার চেষ্টা করো, যেটা তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা করো, যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি না সেটা করার দরকার নেই। 1943 43 এখনো কয়েকজন চ্যাট বক্সে তাদের রোল নাম্বার দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।